তোমরা যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি একটু জানাও। আচ্ছা ওয়েট, আমি একটু আমার হেডফোনটা কানেক্ট করিনি, আমি হেডফোনটা কানেক্ট করতে ভুলে গেছি। তোমরা তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও তারা যাতে জয়েন করে। আর আমি একটু হেডফোনটা অল্প একটু সময় লাগবে, আমি কানেক্ট করে নিই। ওকে, এবার আশা করতেছি সব কিছু ক্লিয়ার শোনা যাবে। আহ, আবার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা আর বোর্ডে লেখাগুলা ক্লিয়ার কিনা, অর্থাৎ আই মিন ভিডিও কোয়ালিটি অ্যান্ড অডিও কোয়ালিটি বোথ ঠিক আছে কিনা, দুইটা ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আর তুমি যারা জয়েন করছো প্রতিদিনকার মতো তোমাদের এই যে নামটা কমেন্ট করো, তাহলে আমি সেটাকে অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করে নেব। আই মিন তোমরা নামটা কমেন্ট করলে আমি বুঝে নিব কারা কারা ক্লাস করছে। সবাই একটু নিজেদের নামটা কমেন্ট করে দিই তাহলে আমার সুবিধা হবে। আর সব কিছু ঠিক আছে কিনা জানাও, এভরিথিং ক্লিয়ার কিনা। আমি আশা করতেছি সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, এর মধ্যে যারা জয়েন করছে আর কেউ যদি জয়েন করতেছে তারা একটু পরেই এর মধ্যে জয়েন করে নিতে হবে। তো আমরা আজকের ক্লাসে কি কি পড়াবো আমি একটু বলি। এক নম্বর কথা, আজকের ক্লাস শেষে আমরা অনেকগুলো হোমওয়ার্ক দেব। আমি আমার খাতায় আমি আমার ডায়েরিতে নোট ডাউন করে রাখছি যে তোমাদের জন্য অনেকগুলো হোমওয়ার্ক রেডি করা আছে। কারণ এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু পড়াইছি, কিন্তু আসলে আমরা যে কোনো পড়ার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। অর্থাৎ আই মিন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাইলে অনেক কিছু করতে পারি না। যেমন আমরা এর আগে তোমাকে আমি চাইলে অনেক হোমওয়ার্ক দিতে পারতাম, বাট বাসায় তোমার প্রবলেম হইতো। বাট আজকের ক্লাসের পর আমাদের পুরা সামান্তরিক সূত্র গুছানো হয়ে যাবে, সাথে সাথে ভেক্টর বিয়োগটাও কভার করা হয়ে যাবে। তো তাহলে এতটুকুর উপর যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে, আই মিন আমার আজকে পর্যন্ত ক্লাস করার পর যে ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা বলে আমার কাছে মনে হয়েছে, আমি সবগুলো লিস্ট করে রাখছি। তোমাদেরকে আমি নাম্বারগুলো দিয়ে দিব তপন স্যারের বই থেকে। আর তপন স্যারের বই আশা করি তোমরা সবাই তোমাদের বাসায় তপন স্যারের বই আছে। যদি কারো না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু গ্রুপে তপন স্যারের বইয়ের ভেক্টর অধ্যায়টা পিডিএফ দিয়ে দিয়েছিলাম। এখন পিডিএফ এর মধ্যে পুরা তপন স্যারের বইয়েরটা পাবা। আর আমি কোত্থেকে কোন কোন জিনিসগুলো হোমওয়ার্ক দিব সেগুলো আমি পেজ নাম্বার বলে দিব। তপন স্যারের বই অবশ্যই তপন স্যারের বই অনুযায়ী পেজ নাম্বার বলে দিব। তারপর হচ্ছে আমরা এমসিকিউ অনেকগুলো দাগাই দিব। তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন দাগাই দিব। সবগুলো আমরা পেজ নাম্বার সহ নাম্বারিং করে বলে দিব। দেন তোমরা নেক্সট ক্লাসের আগে এই আমার আজকের ক্লাস যেটা হচ্ছে এই ভিডিওতেই তোমরা কমেন্ট করবা। অর্থাৎ আমি আগামী ক্লাস নেওয়ার আগে এই ক্লাসে কমেন্টগুলো চেক করবো যে তোমার কোনো প্রবলেম আছে কিনা হোমওয়ার্কের উপর। দেন আমি সেই প্রবলেমগুলো ডিসকাস করি, পরের ক্লাসটা অ্যারেঞ্জ করব। তো এবার আসি, এটা গেলে হচ্ছে আমাদের আমরা আজকে হোমওয়ার্ক দিব। তো তার আগে আমি একটা বলে রাখি, আমরা আজকে একটা নিউ কনসেপ্ট পড়াবো। অর্থাৎ সামান্তরিক সূত্রই পড়াবো, কিন্তু সামান্তরিক সূত্রের ম্যাথগুলো যে অন্যভাবে আসতে পারে পরীক্ষায়, অর্থাৎ তোমার উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব, হ্যাঁ উত্তর পশ্চিম, এই কথাগুলো কি মিন করে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দেন সেটা দিয়ে আমাদের এখানে গাণিতিক সমস্যা আছে,
এই প্রবলেমটা আমরা সলভ করব। এই প্রবলেমটা সলভ করলে বেসিকটা ক্লিয়ার হবে। তুমি তোমার বইতে এই প্রবলেমটা পাবা না, কোনো সমস্যা নেই, তুমি নোট ডাউন করে নিবা, খাতায় নোট ডাউন করে নিবা এই প্রবলেমটা, এবং এটা আমরা সমাধান করাবো। কিন্তু এই প্রবলেমটা সমাধান করার জন্য নিয়ম একটাই, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। কিন্তু সামান্তরিক সূত্র যদি তুমি অ্যাপ্লাই করবা, তার জন্য কিন্তু আলটিমেটলি তোমার এখানে এই ম্যাথে অ্যাপ্লাই করার জন্য প্রাইমারি লেভেলে দিক নিয়ে কিছু জিনিস জানতে হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো নিয়ে কিছু কনসেপ্ট জানতে হয়, যেগুলো তুমি তোমার কোনো বইতেও পাবে না, কোনো জায়গায় পাবা না, বাট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তা আমরা যেহেতু আমাদের ক্লাসে সব কিছু গুছিয়ে পড়াবো, আমি সেগুলো পড়ে দেন সামনে প্রসিড করব। এটা গেলে হচ্ছে আমার সামান্তরিক সূত্রের ফিনিশিং, মানে এটা করলেই আমার সামান্তরিক সূত্র কমপ্লিটলি শেষ নর্মালি। কিন্তু তাও অনেকগুলো নৌকার ম্যাথ আছে যেখানে দেখবা সময় বের করতে বলে, সেই ম্যাথগুলো তোমরা করতে পারবা না। অনেকে মনে হইতে পারে ভাইয়ার ক্লাস করেও পারিনি, আমিও বলতেছি পারবা না। পারবা কখন? এই চ্যাপ্টারটা আমাদের, এই চ্যাপ্টারে আমরা আগে বলছিলাম এই টপিক্সের পরে আমাদের টপিক্স আছে উপাংশ। ওই উপাংশের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা যখন পড়ানোর পরে আমার দুইটা, এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করার পর আমার দুইটা ডেডিকেটেড ক্লাস থাকবে। দুইটা ডেডিকেটেড ক্লাস কি কি? এক নাম্বার ডেডিকেটেড ক্লাস হচ্ছে অনলি নৌকার ম্যাথ, মানে হচ্ছে নৌকার ম্যাথ যত ধরনের আসতে পারে আমি এক কনসেপ্টের সব নৌকার ম্যাথ এক কনসেপ্টে নিয়ে চলে আসবো। এখন তার জন্য উপাংশ লাগুক আর যাই লাগুক, যেহেতু তখন আমাদের সবকিছু পড়া হয়ে যাবে, ওয়ান ডেডিকেটেড ক্লাস অল নৌকার ম্যাথ এক ক্লাসে, মানে আর জীবনে কোনো ধরনের নৌকার ম্যাথে কোনো সমস্যা হবে না, যত ধরনের থাকতে পারে এক ক্লাসে শেষ করে দেবে ইনশাল্লাহ। তবে এটা আমাদের লাস্টের দিকে আসবে। কেন লাস্টের দিকে? কারণ আমরা সামান্তরিক সূত্র কভার করে যখন আরো অনেক কিছু পড়াতে যাব, শেষ পর্যন্ত সবাই দেখা যাবে এই জিনিসগুলো খাই ফেলছে। তো তোমরা যদি খাই ফেলবে, এটা আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি ক্লাস ফিনিশিং দেওয়ার সময় যখন এগুলো পড়াবো, সামান্তরিক সূত্রও মাথায় ঢুকবে। আর এই চ্যাপ্টারের নিঃসন্দেহে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নৌকার ম্যাথ। এখানে অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, সেই ভ্যারিয়েশনগুলো আমরা এক ক্লাসে যখন গুছাই দিব, তখন দেখবে ফটাফট তুমি সৃজনশীল আনসার করতে পারতেছো। এতদিন পর্যন্ত যা পড়াইছি সেগুলো থেকে তুমি কিছু সিকিউ আনসার করতে পারবা, কিছু ম্যাথ করতে পারবা, এবং কিছু আমাদের অ্যাডমিশনের প্রশ্ন করতে পারবা। কিন্তু সব করতে পারার জন্য একটা ডেডিকেটেড ক্লাস লাগবে পুরো অধ্যায়ের শেষে। আর একটা ডেডিকেটেড ক্লাস নিব হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। এই আপেক্ষিক বেগের কনসেপ্ট তোমরা পাবা তপন স্যারের বইয়ের 3 নম্বর অধ্যায়ে, বাট আমার পড়ানোর জন্য এই চ্যাপ্টারেই লাগবে, আমার জন্য এই চ্যাপ্টারেই লাগবে। ওইটাও আমার একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, সেখানে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। আর সেখানে হচ্ছে তোমরা এই অধ্যায়ে দেখবে কিছু বৃষ্টির ম্যাথ আছে, ওই বৃষ্টির ম্যাথগুলা যত ধরনের হইতে পারে এক ক্লাসেই চলে আসবে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ক্লাস। সো আমি তোমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, নৌকার কনসেপ্ট যেগুলা পারবা না চোখ বন্ধ করে বলবা ইমু ভাই এটা পড়াবে, এখানে স্টপ, ওটা দাগাই রাখবা। জাস্ট আমি পুরো ব্যাকটা শেষ করার পর ডেডিকেটেড ক্লাসের পর তুমি পারো কিনা। আর বৃষ্টির ম্যাথ হাতও দিবা না। বৃষ্টির ম্যাথ আমরা আপেক্ষিক বেগে যে একটা ক্লাস নিব, সে এক ক্লাসে সকল বৃষ্টির ম্যাথ ফিনিশ হয়ে যাবে। তো তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ধাপে ধাপে আমরা সব পড়াবো। তো আজকের ক্লাসে আমরা ভেক্টর যোগ পড়াবো এবং সাথে সাথে ভেক্টর বিয়োগটা পুরোটা কমপ্লিট করে দিব এবং যোগ এবং বিয়োগের সংমিশ্রণ ঘটাবো। তো এটাই হবে আমাদের আজকের ক্লাস। আর অনেকগুলো হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসের পরে, যাতে করে তোমরা এখন থেকে বাসায় প্র্যাকটিস করা শুরু করতে পারো। তুমি সেগুলো দেখবা, এগুলো প্র্যাকটিস করতে 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 ওই দিক দিয়ে আমরা আবার অনেক কিছু পড়াই ফেলবো। তখন দেখবা আস্তে আস্তে নতুন নতুন প্র্যাকটিসের ম্যাথ বের হচ্ছে। এবার তুমি খালি ম্যাথের উপর থাকতে হবে, কারণ ফিজিক্স মানে ম্যাথ। আমাদের এই ম্যাথ ছাড়া তুমি ফিজিক্স কল্পনা করতে পারবে না। সৃজনশীলের 3, 4 দুইটা আমার ম্যাথ আসবে। তো আমরা কথা না বাড়ি আমরা আমাদের টপিকসে চলে যাই। তার আগে বলে রাখি আজকে আমাদের লেকচার নাম্বার 9। এর আগে আমরা 8টা লেকচার কমপ্লিট করছি। সবগুলো ক্লাস তোমাকে সিরিয়ালি করতে হবে, না হয় বুঝতে সমস্যা হবে। বেসিকটা প্রপারলি কভার করার জন্য ফিজিক্সের ক্ষেত্রে সিরিয়াল মেইনটেনেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। ওই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সিরিয়াল মেইনটেইন করতে হবে। আর পার্সোনালি আজকের জন্য রিকোয়েস্ট করব, আজকে এর আগের ক্লাসগুলো যারা করো নাই তারা আজকের ক্লাসটা করে কোনো ফায়দা হবে না। কেন? কারণ আজকের ক্লাসে আমি কোনো বেসিক বলবো না, আমি ডিরেক্টলি হচ্ছে আমার সূত্র অ্যাপ্লাই করব। যখন সূত্র অ্যাপ্লাই করতে যাব তখন অনেক কথা যারা আগের ক্লাসগুলো করছে তারা জানো, যারা করো নাই তারা জানো না, যারা জানো না তাদের কাছে ওগুলো মনে হবে আজগুবি কথা। ওই জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা করতে যাবা না। আর ভেক্টর বিয়োগ যখন করাবো অনেকে মনে করতে পারে বিয়োগ তো নিশ্চয়ই নতুন কনসেপ্ট, তাহলে আমরা সেটা নিশ্চয়ই করতেই পারি না, সেটাও করা যাবে না। কারণ ভেক্টর বিয়োগ সম্পূর্ণটা আমি যোগের মাধ্যমে করাবো। ওই কারণে যোগ যারা পারে না তারা বিয়োগও পারবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এর আগের 8টা ক্লাস করো নি তারা এখানে এই ক্লাসটা আসলে না করে তোমরা ওই ক্লাসগুলো সিরিয়ালি করো। এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমরা শুরু করতে পারি কিনা? তোমরা অনুমতি দাও যে আমি শুরু করতে পারি কিনা, দেন আমি শুরু করব। আজকে একটু অসুস্থতা বোধ করলো, আসলে ক্লাসের ভিতর ঢুকলে তখন আর অসুস্থতা কাজ করে না। আর যেহেতু এক জায়গায় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে কোনো সমস্যা নেই। জাস্ট কথা হচ্ছে ঝামেলা হচ্ছে একটাই, আমাকে এক পায়ের উপর বেশি ভর দিতে হবে। তো
তো যার কারণে প্রতিদিনের মতো 2 ঘন্টা হয়তো ক্লাস লেন্দি করা যাবে না, আমরা 1 ঘন্টা থেকে হয়তো মানে মোটামুটি টপিকসটা ফিনিশিং দিবে 1 ঘন্টায়, যদি একটু বেশি সময় লাগে সেটা দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করি। তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আমি ক্লাস যখন শুরু করে অটোমেটিক আকাশ থেকে কোত্থেকে একটা এনার্জি চলে আসে, তো এনার্জি যখন চলে আসবে তখন আর কোনো কিছু খবর থাকবে না, তোমাদের কোনো কিছু ফিল হবে না। তো আমরা শুরু করি যে আমাদের আজকের ক্লাস। আমরা যেটা করব, প্রথমত একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রথমে জানতে হবে ভাইয়া পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। হ্যাঁ, এই দিকটা সম্পর্কে আশা করি সবারই আইডিয়া আছে ভালো। তো আমরা একটু অন্যভাবে বলি। মনে করো আমি এখানে যে দাঁড়ায় আসছি না, আমার এখানে যদি সত্যি কথা বলি, আমি যদি এভাবে দাঁড়ায় থাকি, আমার এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, আমার এই দিকটা কোন দিক? পশ্চিম দিক। তাহলে আমার সামনে যদি পশ্চিম দিক হয়, আমার পিছনে হচ্ছে কোন দিক ভাইয়া? উত্তর দিকটা হচ্ছে আমার পিছনের দিক। এবার আসো সামনে, সরি পূর্ব দিক, সামনে পশ্চিম দিক, পিছনে হচ্ছে পূর্ব দিক। এখন তুমি নর্মাল সেন্সে চিন্তা করো, আমার সামনে যদি পশ্চিম দিক হয়, আমার পিছনে যদি পূর্ব দিক হয়, ছোটবেলায় পড়ছিলা একটা ছেলে পূর্ব দিকে মুখ করে দাঁড়াই আছে, এরপর তার 2 হাতকে প্রসারিত করিয়াছে, যদি আমার করার মতো পর্যাপ্ত জায়গা নাই, প্রসারিত করিয়াছে, সে ডান দিকে পিরালে যেটা দেখবে সেটাই তার উত্তর, আর বাম দিকে শিরলে তাকালে যেটা দেখবে সেটাই তার দক্ষিণ। তাহলে তোমরা আমার দক্ষিণ দিকে আসো। তাহলে আমি আবারও বলতেছি, সামনে পশ্চিম, পিছনে পূর্ব, ডানে উত্তর, বামে দক্ষিণ। ওকে ওকে, তাহলে আমরা সেই জিনিসটা দেখো তো এখান থেকে 3 ডাইমেনশনালি বোঝা যায় কিনা। আসলে এটা অনেকের বুঝতে সমস্যা হয়, এই কারণে আমি ট্রাই করছি একটা ফিগার আঁকার জন্য 3 ডাইমেনশনালি। মানে আমি এটাকে একটা, ধরো এরকম একটা গ্রাউন্ড চিন্তা করতেছি, গ্রাউন্ডে একজন লোক, এই লোকটা দাঁড়ায় আছে, এই লোকটা দাঁড়ায় আছে, সে কোন দিকে মুখ করে আছে? সে পশ্চিম দিকে মুখ করে আছে। এদিকে আমাদের ওয়েস্ট বা পশ্চিম দিক, এদিকে ইস্ট বা পূর্ব দিক, এদিকে নর্থ বা উত্তর দিক, এদিকে সাউথ বা দক্ষিণ দিক। তাহলে আমি যেটা একটা গ্রাউন্ড হিসেবে কল্পনা করি, তাহলে সে কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। তার সামনে, সরি পশ্চিম দিকে, তার সামনের দিকটা পশ্চিম, তার পিছনের দিকটা পূর্ব। তাহলে তার ডান দিক যেটা, ওই ডান দিকটা হবে উত্তর, তার বাম দিক যেটা, বাম দিকটা হবে কি? পশ্চিম, আমাদের দক্ষিণ। তাহলে উত্তর পূর্ব, সরি পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। এবার একটু খেয়াল করো, আমি ঠিক সেম এই ফিগারটা আমি আমার হাতে একটা খাতা আছে, আমি এই খাতায় আঁকবো। তাহলে আমি আমার খাতায় এক্স্যাক্টলি সেম জিনিসটা আঁকতেছি। দেখো আমি একেবারে দাঁড়াই আঁকতেছি, সোজা একটা দাগ দিলাম, আমি দিলাম সামনের দিকে কোন দিক? আমার পশ্চিম দিক, ডব্লিউ দিলাম ওয়েস্ট, আর পিছনের দিকে কোন দিক? আমাদের পূর্ব দিক, আমি দিলাম ইস্ট, ই দিলাম। এবার এখান থেকে ডান দিকে হলে কি হবে ভাই? ডান দিকে হবে নর্থ, আর বাম দিকে হবে কি ভাই? বাম দিকে হবে আমার সাউথ। এই জিনিসটা যখন আঁকে ফেলছি, এবার পরীক্ষায় কি তুমি একটা কাজ করবা ভাই, আমার এই যে খাতা দেখেন ভাই, এই খাতায় আমি অনেকগুলো দিক পাই, এরপর পরীক্ষার খাতাটাকে তুমি পশ্চিমমুখী করে দেন কি করবা? না। তাহলে আমাকে একটা কমন কনফিগারেশনে যাইতে হবে। প্রথম কথা, আমি শিওর এইদিকে পশ্চিম, অর্থাৎ তুমি যদি গ্রাউন্ডে প্লেট ভাবে থাকো, আমাদের গ্রাউন্ডে থাকো, এই দিকটা পশ্চিম, এই দিকটা পূর্ব, এই দিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ। এই যে এই কাজটা করার পরে আমি যে কাজটা করলাম, এই প্লেটটাকে তুলে নিলাম। এখন উত্তর পূর্ব সবকিছু কিন্তু আমার হাতে। এখন আমরা যখন সাদা কাগজে আঁকবো, সাদা কাগজে আঁকার ক্ষেত্রে আমাকে এই দিকগুলো তো চেঞ্জ করা যাবে না, দিকের জায়গায় নির্দিষ্ট। তাহলে তুমি যদি এই দিকে পশ্চিম দিয়ে এই দিকে পূর্ব দাও, এদিকে অবশ্যই উত্তর হবে, এদিকে দক্ষিণ তো দেওয়া যাবে না, এটা ফিক্স। তাহলে আমি সেই কারণে এটা করলাম, করার পর খাতাটা আমি হাতে নিলাম। এবার কি করতেছি দেখো, খাতাটাকে আমি ঘুরাবো, এই যে ঘুরে আমি কি করলাম, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। জি ভাই, আমরা খাতায় এভাবে সবকিছু আঁকি। মানে আমরা মানচিত্রে তোমরা দেখবা উপরে থাকে উত্তর দিক, নিচে থাকে আমাদের দক্ষিণ দিক, ডানে আমার পূর্ব থাকে, বামে আমার পশ্চিম দিক। তাহলে আমি আবারও বলতেছি ভাইয়া, এই যে ফিগারটা দেখো, এই ফিগার তাকে আমি খাতায় সোজা করে আঁকতেছি। তোমার খাতা এমনি থাকুক এমনি আঁকো, এমনি থাকুক এমনি আঁকুক, বাট এক কথায় খাতার পেজে আঁকতেছো বা বোর্ডে আঁকতেছি, সেটা হবে এমন। আমার
উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। মানে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কি একটা নিয়ম, যে ভূগোলের নিয়মে আমরা যদি কোনো ফিগার আঁকতে যাই তাহলে আমাকে এভাবেই করতে হয়, সাদা পেজে কোনো একটা পেজে আঁকতে হলে। তাহলে তোমরা দেখবে মানচিত্র এরকম থাকে, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, আর পৃথিবী আমাদের পূর্ব পশ্চিম বরাবর ঘুরতে থাকে, যার কারণে আমাদের সূর্য পূর্ব দিকে আমাদের উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কনফিগারেশনটা, অর্থাৎ চিত্র আঁকার সময় তোমাকে এভাবে আঁকতে হবে। তাহলে এতটুকু বুঝছি কিনা? যদি বুঝি আমি তাহলে একটা কাজ করি, আমি এই জিনিসটা মুছে দিই। আজকে হচ্ছে আমার লেকচার নাম্বার 9, আমার এখানে লেখাটার দরকার নেই। আমি একটা কাজ করি, এখন থেকে দিকের যদি কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে, তুমি সাথে সাথে একটা কাজ করবা। কি কাজ ভাইয়া? তুমি দুইটা উলম্ব রেখা আঁকবা। ওই দুটো উলম্ব রেখা আঁকার পর তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি উপরের দিকে দিবা নর্থ, নিচে দিবা সাউথ। উপরে নর্থ, নিচে সাউথ দিলে এবার ডানে হবে ইস্ট, বামে হবে ওয়েস্ট। এটা হচ্ছে আমার কমন কনফিগারেশন। এর মানে এখন থেকে আমরা বুঝে নিব, পরীক্ষায় যদি উত্তর দক্ষিণের ম্যাথ করতে হয় আমার এই দিকটা সম্পর্কে আমাকে জানতে হয়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দিক। এবার যদি তোমাকে একটা ভূগোলক আঁকতে দেয়, তাহলে ভূগোলকও তোমরা আশা করি আঁকতে পারবা। এই যে আমার এরকম অনেকগুলো অক্ষরেখা থাকে, আমি আর ভূগোল তো আর আমি পড়াবো না। এবার অনেকগুলো অক্ষরেখা থাকে বিভিন্ন আমাদের। এরপর হচ্ছে এটা আমাদের এবার ঘুরতে থাকে, এই জিনিসটাই। হ্যাঁ, তো আমরা তাহলে বলতে পারি এটা হচ্ছে আমার কমন কনফিগারেশন, অর্থাৎ আমরা চাইলে জিনিসগুলোকে এইভাবে ড্র করতে পারবো। তো আমার কথা হচ্ছে পরীক্ষার খাতায় আমি কেন এভাবে আঁকি, মানে আমি কেন দিক বুঝাচ্ছি বলতে আমি জাস্ট ফিগারটা আঁকা বুঝাচ্ছি। কেন আমি এটা করবো সেটা তোমরা বুঝছো কিনা? বুঝলে কমেন্টে লিখো বুঝছি। তোমরা যদি কমেন্টে লিখো যে ভাইয়া বুঝছি, যদি আমাদের এই জিনিসটা বুঝে থাকো তাহলে আমি মুছে ফেলবো জিনিসটা ছবি তুলে আমি মুছে ফেলতেছি। তোমরা কমেন্টে লিখো যে এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা যেটা বলতে পারি ভাইয়া, তাহলে আমরা যে কোনো সময় উত্তর দক্ষিণ আমরা এইভাবে আঁকবো। ওকে ওকে, এবার আসো আমরা একটা কথা দেখি, একটু খেয়াল করো। আমরা একটা জিনিস দেখি, আমরা এই ফিগারটা আবার আঁকবো, আবার একে আমি একটা জিনিস বুঝাবো। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এবার বড় করে আঁকতেছি ভাইয়া। এভাবে যদি আঁকি, দেখেন তো ভাইয়া, আমার এই দিকটাকে বলতেছি উত্তর দিক, এই দিকটাকে দক্ষিণ দিক, এই দিকটাকে আমার পূর্ব দিক, এই দিকটাকে আমরা পশ্চিম দিক বলতেছি। এখন আমরা ধরে নিলাম কি ভাইয়া, একটু খেয়াল করেন আপনারা, আমাদের উত্তর দিকের সাথে 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি। তাহলে বলো তো উত্তর দিকের সাথে, তাহলে উত্তর দিক কোনটা? এটার সাথে কত ডিগ্রি? 30। এখন এটার সাথে 30 ডিগ্রি বললে এটা কি আসলে ফিক্সড? উত্তর হলো না। কেন না? কারণ দেখো, উত্তরের সাথে যদি আমি বলি 30 ডিগ্রি, আমি যদি এদিকে আঁকি, আরেকজন বলে ভাইয়া আপনি যদি এদিকে আঁকেন তাও তো সেটা উত্তরের সাথে 30 ডিগ্রি, ঠিক কিনা? আমি বলতেছি ভাই উত্তরের সাথে 30 ডিগ্রি এদিকে, তুমি বলো ভাই উত্তরের সাথে 30 ডিগ্রি তো এদিকে হয়, কারণ আপনি বলছেন উত্তরের সাথে 30, এটাও উত্তরের সাথে 30, এটাও উত্তরের সাথে 30। তাহলে আমরা এখন কি এই দুটাকে একসাথে করে আমরা কোনো করব পার্টি? না, আমরা করব না কোনো পার্টি। আমি এই জিনিসটাকে ভালোভাবে বুঝছি কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি বললে আমার দুইটা জিনিস চলে আসে। বাট দেখো, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি, উত্তর দিকের সাথে কোণ উৎপন্ন করে সে আমার পূর্ব দিকেও যাইতে পারে, সে আমার পশ্চিম দিকেও যাইতে পারে, ঠিক কিনা? উত্তর দিকের সাথে কোণ উৎপন্ন করে সে পূর্ব দিকেও যাইতে পারে, সে আবার পশ্চিম দিকেও যেতে পারে। যদি উত্তর দিকের সাথে কোণ উৎপন্ন করে পূর্ব দিকে যায়, তখন আমি তাকে বলি উত্তর পূর্ব। আর যদি উত্তর দিকের সাথে কোণ উৎপন্ন করে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়, তখন আমি তাকে বলি উত্তর পশ্চিম। তাহলে আমি যদি বলি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়, তাহলে এটা মানে কি? উত্তর পূর্ব মানে হচ্ছে উত্তরের সাথে পূর্বের দিকে। তাহলে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্ব দিকে যায়,
আর উত্তর পশ্চিম দিকে দিকে 30 ডিগ্রি কোণে যায় এই কথাটার মানে হচ্ছে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিম দিকে যায়। আমরা কথাটা বুঝছি কিনা? তাহলে আমি আবার ক্লিয়ার করতেছি। তোমাকে যদি বলা হয় উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়, তাহলে প্রথমটার সাথে সেকেন্ডটার দিকে, তাহলে আমি এভাবে বলতেছি, দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টার দিকে। এবার আমি তোমাকে বলি পূর্ব দক্ষিণে 30 ডিগ্রি, এর মানে কি পূর্ব দিকের সাথে দক্ষিণ দিকে যায় 30 ডিগ্রি কোণে। তাহলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে উত্তরে যেতে পারে, সে আবার দক্ষিণে যেতে পারে। তাহলে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোন দিকে যায়? দক্ষিণ দিকে যায়। আবার আমি যদি বলি ভাইয়া আমাদের দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি, এর মানে কি? এর মানে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্ব দিকে যায়। এই দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পশ্চিমেও যেতে পারে, পূর্বেও যেতে পারে। দক্ষিণ পূর্ব দিকে 30 মানে হচ্ছে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্ব দিকে যায়। এবার এই জিনিসটাকে সংক্ষেপে লেখা যায় এভাবে, উত্তর মানে হচ্ছে নর্থ, পূর্ব মানে হচ্ছে ইস্ট, আর কোণ কত? 30 ডিগ্রি। যদি আমরা ফিজিক্সে এটা ব্যবহার করি না, গুগলে ব্যবহার করে, তাও জেনে রাখা ভালো। NE 30 ডিগ্রি মানে কি নর্থ এর সাথে 30 ডিগ্রি কোণে ইস্ট এ যায়, অর্থাৎ উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্বে যায়। এটাই কি বলবো? উত্তর পশ্চিম। তাহলে নর্থ ওয়েস্ট 30 ডিগ্রি, এর মানে কি নর্থ ওয়েস্ট 30 ডিগ্রি মানে হচ্ছে নর্থ মানে উত্তর, তার সাথে 30 ডিগ্রি কোণে কার দিকে যায়? ওয়েস্ট মানে পশ্চিম দিকে যায়। তাহলে পূর্ব দক্ষিণটাকে আমি কি লিখবো? পূর্ব মানে হচ্ছে ইস্ট, দক্ষিণ মানে সাউথ, 30 বলতে পারবো। এরপর দক্ষিণ পশ্চিমকে কি বলবো? দক্ষিণ মানে সাউথ, পূর্ব মানে হচ্ছে ইস্ট, তাকে আমরা বলবো SE 30 ডিগ্রি। এই কনসেপ্টগুলো আমরা সেকেন্ড ইয়ারে একটা চ্যাপ্টার আছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব, 4 নাম্বার অধ্যায়, সেখানেও আমার এই জিনিসগুলো লাগবে চুম্বকের ডিরেকশনের জন্য। হ্যাঁ, তো আপাতত এখানে লাগতেছে না, এখানে তোমাকে এভাবে বলবে না, ইংলিশে বলবে না, এখানে তোমাকে সবসময় বাংলায় বলে দিবে। তাহলে আমরা একটা কথা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিই, তুমি তোমার খাতায় ক্লিন করে লিখে দিবা উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়, বা NE 30 কথাটার মানে হচ্ছে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যায়। এই কথাটার মানে কি? উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যায়। তাহলে আমি বলবো তোমার এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা, এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে এখন একটু বলো। এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা, এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, তাহলে আমি এটা মুছে সামনের দিকে আগাবো, যে আমাদের এই দিকটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে কিনা। সবাই এই জিনিসটা বুঝছো কিনা? ওকে, আচ্ছা, যদি এটা বুঝে থাকি আমি একটু মুছে ফেলতেছি। মুছে তোমাদেরকে এখন আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের মিনিংটা তোমরা কমেন্টে লিখে দিবা। সেই প্রশ্নের মিনিংটা লিখে দিবা। কি লিখলাম? কোনো ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে যায়, সে আসলে কোন দিকে যাও বুঝাও, সে আসলে কোন দিকে যায়, কোন দিকে যায় বুঝাই দাও। যেমন আমি যদি বলতাম দক্ষিণ পশ্চিমে 30 ডিগ্রি কোণে, তখন তুমি আমাকে বলতে কিভাবে? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যায়, দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যায়। সিমিলারলি এটাকে কি বলা যায়? কোন একজন ব্যক্তির এই জিনিসটাকে কি বলা যায়? একটু আমাকে কমেন্টে বলো, আমি দেখি তোমরা পারো কিনা। যে এটাকে আমরা যেরকম বলি দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিমে যায়, এখানে কিন্তু কোনো কোণ দেওয়া নাই। তাহলে কোণ দেওয়া নাই মানে কি তোমরা বের করতে পারবা নাকি পারবা না? একটু আমাকে বলো তো, দেখি কারো আইডিয়া আছে কিনা।
আইডিয়া না থাকলেও সমস্যা নাই। আমার প্রথম কথাটার মিনিং কোনো ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে যায়, হ্যাঁ, তাহলে সে কার সাথে কত কোণে কোন দিকে যায় সেটা তুমি বলতে পারবা কিনা? মানে আই মিন তোমরা কোনো কোন গেস করতে পারতেছো কিনা, অথবা কোন গেস করা যাবে কিনা, নাকি এটা আসলে প্রপারলি বলা যাবে না কোন দেওয়ার আগ পর্যন্ত? যেরকম এখানে কোনটা বলে দিছে, কোন যদি না বলে দে তাহলে কি আমরা বের করতে পারবো নাকি পারবো না? একজন বলল দক্ষিণ দিকের সাথে থিটা ডিগ্রি কোণে পশ্চিম দিকে যায়, সে থিটাটাকে আননোন ধরে নিছে। এখন আমার প্রশ্ন হলো থিটাটা কি তোমরা জানো কি না আসলে? আচ্ছা, এটা আমরা অনেকেই গেস করতে পারতেছি না, বা হ্যাঁ আমরা পার্শিয়ালি বুঝতে পারতেছি। এটা আসলে আমি এটা এখনো বলি নাই। সেটা হচ্ছে কি, তোমাকে বললো কি দক্ষিণ পশ্চিম দিকে। ওকে, আমি একটু দেখাই, আমি একটা ফিগার ড্র করি। আমি যদি ফিগার ড্র করি দেখতে এরকম হয়। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলতাম ভাইয়া আমার নর্মালি তো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে কি দক্ষিণের সাথে, পশ্চিম মানে কি পশ্চিমের দিকে। এখন প্রশ্ন হলো, যখন 30 বলছিলাম এই কথাটার মানে হচ্ছে আমরা 30টা যদি এখানে দেখাই, 30টা যদি এখানে দেখাই, এদিকে আমাদের যদি 30টা দেখাই, এটার আমি আনসার, এটার ফিগারটা এখানে দেখাচ্ছি। এটার ফিগার কি আঁকবো? আমরা এদিকে নর্থ থাকি, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। এর মানে দক্ষিণের সাথে, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দক্ষিণ, তার সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে দেখো এইদিকে মানে হচ্ছে দক্ষিণের সাথে করে পূর্বে, এদিকে মানে হচ্ছে দক্ষিণের সাথে করে পশ্চিমে, তাই পশ্চিমে যাব। তাহলে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমি কোন দিকে গেলাম? পশ্চিম দিকে গেলাম। তাহলে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। এখন দেখো এখানে তোমাকে কোনো কোণ বলে নাই, যখন এখানে কোণ বলে দিল তুমি এক্স্যাক্টলি বলতে পারছো। এখানে যেহেতু কোনো কোণ বলে নাই কিন্তু তোমাকে বলছে দক্ষিণ পশ্চিম দিকে যায়, এর মানে এখানে দক্ষিণ আর পশ্চিম দুইজনের সমান গুরুত্ব। এখানে দেখো সে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে করে পশ্চিম দিকে যায়, বাট কার গুরুত্ব কত বেশি সেটা কোণ দেখে বোঝা যায়। আর এখানে হচ্ছে দুজনের গুরুত্ব কেমন? সমান। এর মানে হচ্ছে কি ভাইয়া, সে দক্ষিণের সাথে যাবে, পশ্চিমের দিকে যাবে, দুইজনকে সমান গুরুত্ব দিবে। তাহলে দুইজনকে সমান গুরুত্ব দিলে সে দক্ষিণ আর পশ্চিম এটা ঠিক মাঝখান দিয়ে যাবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সে কত ডিগ্রি কোণে যাচ্ছে? 45 ডিগ্রি কোণে। তা যেহেতু আমাদের পশ্চিম আর দক্ষিণের মধ্যবর্তী কোণ 90, তাহলে কখনো পরীক্ষায় যদি বলা হয় দক্ষিণ পশ্চিম দিকে যায়, এর মানে কি সে দক্ষিণের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিম দিকে যায়, তাহলে আমাদের ঠিক মাঝখান দিয়ে যায় কথাটা আর কি। তাহলে আমাদের 45 হলে তখন আসলে বলে দেওয়া থাকে না, তখন এরকম বলে দক্ষিণ পশ্চিম দিকে যায়। দক্ষিণ পশ্চিম দিকে যায় মানে কি দক্ষিণ আর পশ্চিমের ঠিক মাঝামাঝি যায়। এর মানে এই কথা বলা যে কথা, দক্ষিণ পশ্চিম 45 বলাও সেম কথা। আমরা দক্ষিণের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যায় সেটা আমরা বলতে পারি। তাহলে এখানে কোণ দেওয়া নাই মানে তুমি থিটা ধরে নিবে এমন না, এখানে কোণটা 45 ডিগ্রি অলওয়েজ কনস্ট্যান্ট। এর মানে তোমাকে যদি বলা হতো উত্তর পূর্ব দিকে যায়, এর মানে সে উত্তর আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে যায়। যদি বলা হয়তো উত্তর দক্ষিণ দিকে যায়, উত্তর পশ্চিম দিকে যায়, উত্তর আর পশ্চিমের মাঝখান দিয়ে যায়। যদি বলা হয় পূর্ব পশ্চিম দিকে যায়, পূর্ব দক্ষিণ দিকে যায়, তাহলে পূর্ব আর দক্ষিণের ঠিক মাঝখান দিয়ে যায়। এটা আমাকে একটু বুঝে নিতে হবে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়েরা? আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? দেখো আগের এক্সাম্পল গুলোতে 30 এই জিনিসটা হচ্ছে আমি শুধুমাত্র কি করছি, 30 জিনিসটা আমি তোমাদেরকে ওটা মান দিয়ে দিছি, ওটা 30 জায়গায় 40 50 60 হোয়াট এভার যে কোনো মান হইতে পারে। হ্যাঁ, তো এর মানে এনেছি সবসময় 30, এর মানে এনেছি সবসময় 30। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝছি, সবাই বুঝছো কিনা? দেন আমি এই ম্যাথটাতে যাব, এই কনসেপ্টটা বললে এবার তুমি এই ম্যাথটা করতে পারবা। এখন আমরা এই ম্যাথটা করতে পারবো। আসো এই ম্যাথটা তোমাদেরকে আমি যে বেসিক শিট দিছি
ওই বেসিক শিটের মধ্যে আমার এই ম্যাথটা তোলা আছে, যেহেতু বইতে নাই ওই কারণে আমি তুলে দিছি। কিন্তু ওই বেসিক শিটে এই ম্যাথের কোনো চিত্র আঁকা নাই, ওই বেসিক শিটে তুমি এই ম্যাথের কোনো চিত্র পাবা না। তো আমার যেহেতু চিত্র পাবো না, আমি চিত্রটা এখানে এঁকে দিব, তুমি সেখান থেকে বুঝতে পারবে। আর তুমি তো অবশ্যই ম্যাথটা খাতায় নোট ডাউন করে নেবে, যেহেতু তোমার বইতে নাই। তাহলে এখন না, আর ক্লাসের পরে নোট ডাউন করে নেবে, আমি ছবি দিয়ে দিব। তাহলে আমরা আসি, প্রশ্নটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি ভাইয়ারা। সাইফ যে কোনো একজনের নাম, তুমি যদি নায়ক বলো নায়ক, আর যদি তুমি বলো গায়ক সে গায়ক, আর যদি তুমি বলো লেখক সে আমাদের লেখক, আর যদি কিচ্ছুই না বলো সে আমাদের কিচ্ছুই না। একটি মোটরসাইকেল চালিয়ে কোন দিকে যায় দেখো, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। হ্যাঁ, সে কোন দিকে যাচ্ছে, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। তাহলে আমরা কিভাবে বলতে পারি সে অতিক্রম করছে 250 কিলোমিটার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সাপোজ সে এখান থেকে এখানে গেল, এটা 250 কিলোমিটার, হোয়াট এভার, নো প্রবলেম। বাট এই 250 কিলোমিটার অনেক দিকেই তো হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, সে আসলে গেছে কোন দিকে। তোমাকে বলে দিল দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। যখন এরকম উত্তর দক্ষিণ বলবে ওই ধরনের ম্যাথে, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে ভাইয়া এখান থেকে তোমার একটা চিত্র ড্র করা। এই চিত্রটার মিনিং কি, এই চিত্রটার মিনিং হচ্ছে আমাদের এই দিকে পূর্ব, এই দিকে পশ্চিম, এই দিকে উত্তর, এই দিকে দক্ষিণ। তাহলে আমরা আসি, এবার তোমাকে বলা হলো সাইফ যায়, সে আসলে কোন দিকে যায় আমরা একটু দেখি। তো সব সময় তোমরা যাত্রা আরম্ভ করবো হচ্ছে মূল বিন্দু থেকে, এই জায়গা থেকে আমরা যাত্রা আরম্ভ করবো, মানে এটাকে আমরা শুরু স্থান ধরে নিলাম। সে দক্ষিণ পূর্ব দিকে 30, তাই দক্ষিণ পূর্ব দিকে 30 মানে কি, দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যায়। তাহলে এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত দক্ষিণ। দক্ষিণের সাথে সে 30 ডিগ্রি কোণ করে এদিকেও যাইতে পারে, সে এদিকেও যাইতে পারে। এদিকে যাওয়া মানে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাওয়া, আর এটা মানে হচ্ছে পশ্চিম দিকে যাওয়া। সে আসলে কোন দিকে যায়, পূর্ব দিকে যায়, দক্ষিণ পূর্ব। তাহলে আমরা এটা নিব না, আমরা নিব এটা। তাহলে আমরা এখানে যদি দেখাই, এই যে এক্স্যাক্টলি এরকম, যে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি ভাইয়া, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে সে গেল, সে আমাদের দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে করে পূর্ব দিকে গেল। এখন ভাইয়া সে কতটুকু গেল, তাহলে বললো দক্ষিণ দিকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। তাহলে সে যে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার। আচ্ছা, এবার বলো অতঃপর, মানে এখান থেকে যাত্রা আরম্ভ করে সে এখানে চলে গেল, অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে আবার 250 কিলোমিটার যায়। এর মানে সে মোটরসাইকেল চালাইয়া 250 কিলোমিটার গেছে কোন দিকে, দক্ষিণ পূর্ব দিকে 250 কিলোমিটার গেল। এবার ওইখানে যাওয়ার পর, মানে এত মিটার কিলোমিটার যায়, অতঃপর মানে কি সেখানে যাওয়ার পর আবার শুরু করলো, অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে বলতো এই পয়েন্টে আমার যদি দক্ষিণ পশ্চিম বের করতে হয়, আমাকে আবার একটা ওই যে এরকম চিত্র আঁকতে হবে না। দেখো পরীক্ষার খাতায় তুমি চিত্রটা, আমাদের চিত্রটা আঁকতে পারবে না, তুমি জাস্ট হালকা আমাদের পেন্সিল দিয়ে হালকা দাগ টেনে দাও। মানে এক কথা, এখানে আমরা আমাদের প্রতীকী এই জিনিসটা হচ্ছে আমরা ইমাজিন করে নিচ্ছি। এখান থেকে যেহেতু আবার একটা দিক আছে, দিকের ক্ষেত্রে সবসময় এটা আমার লাগে, এদিকে আমরা নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, এটা আমরা কি করে নিছি, ইমাজিন করে নিছি। তাহলে এই অংশটা আমরা আঁকবো না, বাট ইমাজিন করে নিব। বললো কি, বললো এবার দক্ষিণ পশ্চিম, এর মানে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। তাহলে ভাইয়া এটা হচ্ছে কাঙ্ক্ষিত দক্ষিণ, দক্ষিণের সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে সে কোন দিকে যায়, পশ্চিম দিকে যায়। তাহলে এই দক্ষিণ, এটা পশ্চিম, তাহলে দক্ষিণের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে সে কাঙ্ক্ষিত 30 ডিগ্রি কার সাথে, দক্ষিণের সাথে, কোন দিকে যায়, পশ্চিম দিকে যায়। এবার যদি যায় সে ওইদিকে কত কিলোমিটার যায়, ওইদিকে কত কিলোমিটার যায় বলছে, দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। তাহলে আমার সে এইদিকে
এইদিকে সে আবার কত কিলোমিটার যায়, এদিকে সে আবার 250 কিলোমিটার যায়, 250 কিলোমিটার যায়। এবার বললো সাইকেলের সরণ ভেক্টরের মান ও দিক। তাহলে সাইকেলের সরণ ভেক্টরের মান ও দিক। আচ্ছা ভাইয়া, আমরা কি এবার যেহেতু বলছে সাইকেলের টোটাল সরণ ভেক্টর, হ্যাঁ, তাহলে সাইকেল যাত্রা আরম্ভ করছে এখান থেকে চলে গেছে এখানে, তা আমরা এভাবে বলবো না, আমরা চিন্তা করবো কি ভাইয়া, সে যেহেতু প্রাথমিক অবস্থায় সে ও বিন্দু থেকে এ বিন্দুতে গেল, তাহলে প্রাথমিক অবস্থায় তার সরণ ভেক্টর কত, ও থেকে এর দিকে একটা সরণ ভেক্টর। এরপর সে যেহেতু এ থেকে বি তে গেল, এবার তার সরণ ভেক্টর কার দিকে, এ থেকে বি এর দিকে আরেকটা সরণ ভেক্টর। প্রথম সরণ ভেক্টর নাম দিলাম ও এ এর মান হচ্ছে 250 কিলোমিটার। এরপরের সরণ ভেক্টর নাম হচ্ছে ও বি সমান 250 কিলোমিটার। তাহলে এই দুইটা সরণ মিলে লব্ধি যে সরণ হলো সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম সরণ, এটা হচ্ছে দ্বিতীয় সরণ। এই দুইজনে মিলে আমার বানাইলো কোন সরণ, সেই সরণটা আমাকে বের করতে হয়। এর মানে দুইটা সরণের কি বের করব, আমরা জানি সরণ একটা ভেক্টর রাশি, আর দুইটা ভেক্টর রাশিকে যুক্ত করা মানে হচ্ছে কি করা, তাদের লব্ধি বের করা। কারণ দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা লব্ধি বলি। তাহলে আমাকে কি করতে হবে, লব্ধি করতে হবে। এবার আসো, লব্ধি বের করতে হলে আরেকটু কাজ করতে হবে। কি কাজ ভাই, আমরা কার কার লব্ধি বের করব, আমরা এই যে ও এ আছে আর এ বি আছে, এই দুজনের লব্ধি বের করব। সামান্তরিক সূত্র আমাকে কি বলে, যাদের তুমি লব্ধি বের করবা তাদেরকে একটা একই বিন্দুতে স্থাপন করো। দেখো আমি একই বিন্দুতে স্থাপন করলাম। এই বিন্দুতে প্রথম ভেক্টরটা অন্তর্মুখী, দ্বিতীয় ভেক্টর বহির্মুখী, দুইটাকে কি করে দিতে হবে, বাহির করে দিতে হবে। তাহলে এই যে আমার ও এ ভেক্টর, তাকে বের করে দিতে হবে না, এই যে দেখো ও এ ভেক্টরটাকে আমি এদিকে বের করে দিলাম। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ও এ ভেক্টর 250 কিলোমিটার। এখন কি আমরা বলতে পারবো ভাইয়া এইদিকে কাজ করে ও এ ভেক্টর, এদিকে কাজ করে এ বি ভেক্টর, তাদের লব্ধিটাই তো আমার টোটাল সরণ, কারণ এটা একটা সরণ ভেক্টর, এটা একটা সরণ ভেক্টর, তাদের লব্ধিটা নতুন একটা সরণ ভেক্টর। এবার আমরা এভাবে বলতে পারি ভাইয়া, তাহলে বলো তো আমার লব্ধির ফর্মুলা কি, লব্ধির ফর্মুলা হচ্ছে r √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos অফ আলফা। এখন আমরা বলতে পারি এটা কি পি এর সমতুল্য ধরলাম, এটা কি কিউ এর সমতুল্য ধরলাম, একটা এক একটা ভেক্টর, তাহলে ধরে নিলাম দিস ইজ আওয়ার পি ভেক্টর, দিস ইজ আওয়ার কিউ ভেক্টর। তাহলে এখন আমাদের আলফার মান কত, এটাই আমাদের মেইন ফ্যাক্টর। তাহলে বলো তো এখানে আলফার মান কত, এই সূত্রে আলফার মান কত, দেখি কমেন্টে সবাই জানো ভাই আলফার মানটা কত, আলফার মানটা কত দেখি কমেন্টে জানাও। দেখি সবাই বলো তো আলফার মানটা কত। ও সরি, হ্যাঁ ঠিক আছে, একটা ও এ আর একটা হচ্ছে এ বি, এটা এ বি হবে, এটা এ বি, হ্যাঁ এই যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। বলো এখন আমাকে বলো যে লব্ধির জন্য আলফার মান কত হবে, আলফার মান কত দেখি সবাই বলো, আলফার মান কত সবাই বলো। সবাই পারতেছে। একটা জিনিস খেয়াল করছো, এই ম্যাথটাতে সবকিছু হচ্ছে চিত্রের খেলা। চিত্রটা যদি প্রপারলি না আঁকতাম তাহলে অনেকে আলফা 30 ডিগ্রি ধরে ম্যাথ করে দিত, এখানেই ভুল। তাহলে দেখো যখন আমরা প্রপারলি আঁকছি, এবার আমরা বলতে পারতেছি ভাইয়া এটা আমার প্রথম ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, দুইটার মধ্যবর্তী কোণ যেটা সেটা হচ্ছে টোটাল। তাহলে এই কোণটা যেহেতু 30, তার সাথে বলতে পারি ভাইয়া এই কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এবার একটা জিনিস আমাকে বলো তো ভাইয়া, দুইটা ভেক্টর তাদের যদি এরকম হয়, দুইটা ভেক্টর যদি সমান হয়, এই দুইটা ভেক্টর কি সমান না, অবশ্যই সমান, এটা 250, এটা 250 কিলোমিটার, তাহলে তাদের লব্ধির দিক কোন দিকে হয়, তাদের ঠিক মাঝখান দিয়ে যায়। তাহলে এই ভাইয়া আমার এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, মান দুইটা সমান, তাহলে লব্ধির দিক কোন দিক,
আমাদের লব্ধির দিক কোনখান দিয়ে যায়? লব্ধি কোনখান দিয়ে যায়? লব্ধি অবশ্যই আমাদের এখানে কোনো সাকিব খান দিয়ে যাবে না, শাহরুখ খান দিয়ে যাবে না, লব্ধি যাবে আমাদের মাঝখান দিয়ে। তাহলে লব্ধি আমার কোনখান দিয়ে যায়? মাঝখান দিয়ে যায়। ওই লব্ধি আমার এদিকে যায়, সেটা হচ্ছে আমার আর ধরে নিলাম, এটা হচ্ছে আমার লব্ধি সরণ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি √, কিলোমিটারে রেখে দিই, আনসারটাও কিলোমিটারে বের হবে। 250 হোল স্কয়ার প্লাস 250 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 250 ইন্টু 250 কজ অফ 60 ডিগ্রি। তোমরা সবাই ভুল করো এই জায়গায়, এই কোণটা 60 ধরো না, ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই তোমার আনসার। ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা, আমি এখানে আনসারটা লিখে রাখছি। আমার আনসার হচ্ছে 433 কিলোমিটার। তাহলে আমাদের 433 কিলোমিটার, এটা হচ্ছে কি সরণ ভেক্টরের মান। এবার দিক কোন দিকে? তো তাহলে তুমি বলবা যেহেতু দুইটা ভেক্টর, আমার এখান থেকে চিত্র দিকে বলা যায় দিকটা কোন দিকে, আমাদের এই মাঝখান দিয়ে যায়, মানে কি এটা আর এটার মাঝখান দিয়ে, মানে ঠিক মাঝখান, মানে হচ্ছে কি কোন দিক? দক্ষিণ দিক। তাহলে আমাদের এত কিলোমিটার দক্ষিণ দিকে, এত কিলোমিটার দক্ষিণ দিকে, এটা হচ্ছে আমার সরণ ভেক্টরের দিক। তো আশা করি সবাই বুঝতে পারলা যে আমাদের এখানে তোমাকে লব্ধির মান বের করতে বলছে। ভাই আমরা মান বের করছি 433 কিলোমিটার, আমরা দিক বের করছি, দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সবার কনসেপ্টে ক্লিয়ার কিনা একটু বলো, সবার কনসেপ্টে ক্লিয়ার কিনা একটু বলো। ওকে ভাইয়া, যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যে এটা প্রমাণ করব। মানে প্রমাণ বলতে গাণিতিক প্রমাণ, যেটা অনেক সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, যেটা অনেক সময় পরীক্ষায় আসে, এরকম একটা গাণিতিক প্রমাণ আমরা করব। আচ্ছা, আমরা লিখি ডিজে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে, দুটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমি করাই দিতাম না, এটা করাই দেওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে কি ভাইয়া, এখানে আমার কিছু ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, সেগুলো তোমরা জানো না। জাস্ট ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতি যখন পড়বো তখন পারবা, জাস্ট আমি সূত্রগুলো বলে দিব, বলে তারপর আমি সামনের দিকে আগাবো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের এখানে প্রশ্নটা কি বললো, প্রশ্নটা একটু ব্যবচ্ছেদ করো। প্রথমত আসলে ডিজে মিনিং তো তোমরা সবাই জানো। ডি মানে হচ্ছে দেখাও, আজকে থেকে আর বলবো না। ডি মানে হচ্ছে DEKHAW, দেখাও। যে মানে তো যে, এবার ডিজে মানে হচ্ছে দেখাও যে। তাহলে দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টর। তাহলে একই বিন্দুতে ক্রিয়ারত কয়টা ভেক্টর? দুইটা। তাহলে আমরা দেখি আঁকে লিখবো শুরুতে, আমাদের কোন একটা বিন্দু, এই বিন্দুতে একটা ভেক্টর হচ্ছে নাম দিলাম পি, আরেকটা ভেক্টর হচ্ছে নাম দিলাম হচ্ছে কিউ। বলা হলো দুটি ভেক্টর রাশির মান সমান, এর মানে পি এবং কিউ পরস্পর কেমন সমান। তাহলে আমরা মাইপা দেখি, এইটা আমার এতটুকু, এইটা আমার এতটুকু, তাহলে আমার এটা একটু ছোট হয়ে গেছে না, এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে ওটা সমান করে দিই। তাহলে আমাদের এই যে এই দুইটাকে সমান করে দিলাম। আর একটু আগেই তো বললাম, দুই ভেক্টর যদি সমান হয় তাদের লব্ধি কোন খান দিয়ে যাবে রে ভাই? মাঝখান দিয়ে যাবে। তাহলে আমার লব্ধি কোনো শাহরুখ খানও না, সালমান খানও না, লব্ধি হচ্ছে আমার মাঝখান। তাহলে আমার সে কোন দিক দিয়ে যাবে? মাঝখান দিয়ে যাবে। তাহলে আমার লব্ধিটা মাঝখান দিয়ে গেল। এখন কথা হচ্ছে তুমি মুখে বলে দিলে হবে না, এটা আমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে, কারণ আমরা পড়তেছি ফিজিক্স। তাহলে আমাদের এখানে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে, তাহলে লব্ধিটা এদিকে যায়, মধ্যবর্তী কোণটা নাম দিলাম আলফা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে বলো তো, লব্ধি যদি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এর মানে আলফাটাকে দুই ভাগ করলে আলফা / 2 হবে, সেটার মান কত হবে? থিটা। এর মানে আমাকে প্রমাণ করতে হবে
আমাকে দেখাইতে হবে থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, তাহলে যে কোনো একটা দেখাইলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে যে বিষয়টা আনতে হবে সেটা হচ্ছে আমার লব্ধির কোণ। তাহলে আমরা সুন্দর করে সলভ করতে পারি। SOLN মানে হচ্ছে সলিউশন। তাহলে আমরা সলিউশন যদি করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু আমাদের সেই টেকনিক সেটা হচ্ছে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। এরপর আমি কার মান বের করব ভাইয়া? আমি থিটার মান বের করব। এই থিটাটা কার সাথে আছে? পি এর সাথে, নাই যার কার সাথে? কিউ এর সাথে, প্লাস পি। তাহলে আমি লিখলাম, এবার আমরা ক্যালকুলেশনে যাব। ওকে, যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে একটু দেখো, আমাদের এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া যেহেতু আমার এখানে পি এবং কিউ পরস্পর সমান, তাহলে আমি প্রত্যেকটা কিউ এর জায়গায় পি বসিয়ে দিতে পারি। কিউ এর জায়গায় বসিয়ে দিলাম পি সাইন আলফা ডিভাইড বাই বসিয়ে দিলাম পি প্লাস এটা হচ্ছে কিউ, তাকে পি সাইন আলফা বসিয়ে দিলাম। তাহলে আমার কি হচ্ছে ভাইয়া? উপরে হচ্ছে পি সাইন আলফা আর নিচে যদি আমরা পি কমন নিই তাহলে হয় 1 প্লাস সাইন আলফা। তাহলে একটু খেয়াল করে, সরি 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা। তাহলে দেখো আমার এখান থেকে পি পি চলে যাবে, আমার থাকবে হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা। আমরা এতটুকু বলতে পারি। তাহলে আমি এতটুকু ছবি তুলে একটু আমরা মুছতে হবে আমাদেরকে। আচ্ছা, একজনে বললা দিকটা আবার বলার জন্য, তুমি কি আগের ম্যাথের দিকের কথা বলতেছো? একটু কমেন্টে জানো, তাহলে আমি এটার পরে দিকটা বলে দিব। তাহলে আমি এই চিত্রটা মুছে ফেলতেছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা কি পাইলাম ভাইয়া? আমরা যেটা পাইলাম tan থিটার মান হচ্ছে এটাই কিন্তু tan থিটার মান, এটাই আমার সেই কাঙ্ক্ষিত tan থিটার মান, এটা আমার সেই কাঙ্ক্ষিত tan থিটার মান। তাহলে tan থিটার মানটা হচ্ছে আমরা এখানে যেটা পাইছি সেটা লিখি sin আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা। এবার আসো কিছু ত্রিগোণমিতিক ফর্মুলা দেখাবো। sin a equals to 2 sin a by 2 cos a by 2। এটা হচ্ছে তুমি ত্রিকোণমিতিতে যখন যাবা এরকম একটু ফর্মুলা পাবা। যেহেতু আমাদের ফিজিক্সে নাই, আমরা এটা প্রমাণ দেখাচ্ছি না, তো আমরা শুধুমাত্র ত্রিকোণমিতি থেকে ধার করে নিছি। এটা হচ্ছে আমরা ধার করে নিলাম sin a সমান 2 sin a by 2 cos a by 2। আর এখানে যে দেখতেছো আমাদের কি, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যেটা দেখতেছি cos আলফা। হ্যাঁ, তুমি যখন তাহলে 1 প্লাস cos আলফা, যেটা 1 প্লাস cos আলফা আমরা যেটা দেখতেছি এটা পাবো আমাদের 2 cos স্কয়ার আলফা বাই 2, আমাদের 1 প্লাস cos a যদি দিই 2 cos স্কয়ার a বাই 2। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যে জিনিসটা পাচ্ছি আমার দুইটা ত্রিকোণমিতির সূত্র। একটা হচ্ছে কি ভাইয়া? sin a যদি থাকে, sin a কে লেখা যায় 2 sin a বাই 2 cos a বাই 2, এটা একটা ত্রিকোণমিতির সূত্র। 1 প্লাস cos a কে লেখা যায় 2 cos স্কয়ার a বাই 2, তুমি ত্রিকোণমিতিতে পাবা। আপাতত জাস্ট জেনে রাখো এটা ফর্মুলা, আর যদি মুখস্থ করে রাখতে পারো তোমার ম্যাথের ত্রিকোণমিতি অনেক কাজ দিবে। হ্যাঁ, তাহলে আমরা আসি সেই ফর্মুলাগুলো ইউজ করলে sin a সমান যদি 2 sin a বাই 2 cos a বাই 2 হয়, sin আলফা সমান হবে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। সেটা আমি বসাচ্ছি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। আবারও বলতেছি এগুলা তোমরা এই দুইটা সূত্র জানো না, এটা তোমরা জানবা ম্যাথ ফার্স্ট পেপারের 7 নাম্বার অধ্যায়ে তোমরা জানবা। আর এর নিচেটার ফর্মুলা হচ্ছে কি 2 cos স্কয়ার আলফা বাই 2। দেখো এখান থেকে আমাদের যেই জিনিসটা হবে ভাইয়া, আমার এখান থেকে 2 2 চলে যাবে, cos স্কয়ার আলফা বাই 2 মানে cos আলফা বাই 2 দুইটা, এখান থেকে একটা চলে গিয়ে এখানে থাকবে হচ্ছে cos আলফা বাই 2 একটা থাকবে। তাহলে উপরে থাকে sin আলফা বাই 2, নিচে থাকে cos আলফা বাই 2। এক কথায় sin বাই cos সমান tan আলফা বাই 2, আর বামে আছে আমার tan থিটা, তাহলে আমাদের বলতে পারি উভয় পাশ থেকে tan চলে যাবে। এক কথা tan, আমাদের উভয় পাশ থেকে tan বাদ দিলে অথবা tanটাকে অপোজিট নিয়ে tan ইনভার্স বানালে থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি আলফা বাই 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওই যে আমাদের যেটা আমরা চাইছিলাম সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে লিখবো DH মানে হচ্ছে ডিহাইড্রেশন, না দেখানো হলো, ডি পর দেখানো এইচ পর হলো, তাহলে আমাদের দেখানো হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই প্রমাণটা অনেক সময় পরীক্ষা আসতে পারে 2 নাম্বার, সৃজনশীলের 2 নাম্বার আসতে পারে, বলবে যে এটা প্রমাণ করো। হ্যাঁ, তখন তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে প্রমাণ করে দিতে হবে। আচ্ছা,
এবার আমাকে বলো যে একজনে প্রশ্ন করছিল যে আমাদের দিকের ব্যাপারটা বোঝানোর জন্য, দিকের ব্যাপারটা এটা কি আগের ম্যাথের দিক কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে আমাকে একটু বলো তো যে দিকের ব্যাপারটা তুমি কোন দিক বলতেছো, এখনো কমেন্টে জানাও নাই। আমি একটা কাজ করি, আমি আগের ম্যাথের কথা চিন্তা করে, এই ম্যাথ যদি হয় দুইটা সমান, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোনো এক জায়গায় আমার লব্ধিটা যাবে সেই অনুযায়ী আমরা করে ফেলবো। আর আগের ম্যাথ যদি হয় আমি একটু এখানে বলি, আমি একটু বড় করে যদি চিত্র আঁকি, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আগের ম্যাথে ভাইয়া আমার আগের ম্যাথ যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো ভাইয়া এদিকে আমার এটার সাথে 30 ডিগ্রি কোণে গেছে, দেন এই পয়েন্টে যাইয়া আমার কি হলো, এটা আমার এই দিকের সাথে 30 ডিগ্রি কোণে গেল, দেন আমি এটাকে এখানে শিফট করলে এটা আমার এখানে যায়, এটা হচ্ছে 30। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো আলটিমেটলি এই যে এই 30 এই 30 আর এদিকে আমার 30, তাহলে আলটিমেটলি সেই 30 এর কার সাথে উৎপন্ন করলো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এটা যদি একটা লাইন চিন্তা করো, একটা লাইন চিন্তা করো, সেই লাইনের সাথে প্রথম ভেক্টর 30 ডিগ্রি কোণে আছে, সেই লাইনের সাথে দ্বিতীয় ভেক্টর 30 ডিগ্রি কোণে আছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি এই লাইনের সাথে এটাও 30, এই লাইনের সাথে এটাও 30। দ্যাট মিন্স আমরা একটা কথাই বলতে পারি এই লাইনটা আমার কোনখান, এই লাইনটাই আমার সেই কাঙ্ক্ষিত মাঝখান। তাহলে আমার কোনখান, মাঝখান। যেহেতু এই লাইনটা আমার মাঝখান, এবার আমি তো একটু আগেই বলছিলাম যে আমাদের ভাইয়া একটা ভেক্টর যদি এদিকে কাজ করে আর একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, তাদের লব্ধিটা হবে মাঝামাঝি কোথাও। যদি এরা সমান সমান হয়, এটার মানও 250, এটার মানও 250, তাহলে লব্ধিটা তখন কোনখান, লব্ধিটা তখন যাইয়া মাঝখান। তাহলে এটাও 250 এটাও 250, তাদের ঠিক মাঝখান, আর তাদের ঠিক মাঝখানটা কিন্তু আলটিমেটলি দেখো দক্ষিণ দিক। ওই কারণে আমাকে নতুন করে আর দিক বের করা লাগে নাই, কারণ তুমি এখন তো আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, অর্থাৎ টোটাল আলফা হচ্ছে 60, তাহলে 60/2 মানে হচ্ছে কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার, এটা মানে হচ্ছে তোমার, আমি জাস্ট রেফারেন্স যদি এটা ধরি, এটার সাথে 30 এদিকে, এটার সাথে 30 এদিকে, তাহলে ওভারঅল আমরা চিন্তা করলে কি হয়, ঠিক মাঝখান মানে হচ্ছে দক্ষিণ দিক। ওই কারণে আমরা বলছিলাম এদিকে আমার সাউথ ছিল, তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মাঝখান, আমাদের দক্ষিণ দিকটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা বলো তো বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা একটু বলি। উম্মে হানি মিম মেবি প্রশ্ন করছিলা, তুমি বুঝছো কিনা? হ্যাঁ বুঝছো কিনা একটু আমাকে বলো, তাহলে আমি এখন নেক্সট এতে চলে যাব। এবার হচ্ছে আমরা ভেক্টর বিয়োগ পড়াবো। ওকে, যেহেতু বুঝছি আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই ভেক্টর বিয়োগ নিয়ে আমাদের সবাই খুব বেশি ঝামেলায় থাকে। মানে সবার কাছে মনে হয় যে ভেক্টর বিয়োগটা কেমন কেমন জানি, আমি বলবো কোনো কেমন জানি না, আমরা নিয়মটা আসলে জানি না। ওই কারণে আমার কাছে এটা সোজা মনে হয় না। তো আমরা একটা সোজা নিয়ম জানবো, সেখান থেকে আমরা ভেক্টর বিয়োগটা যে সোজা সেই কথাটা মানবো। তাহলে আমরা সেই কথাটা মানার চেষ্টা করি। তাহলে একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা এখান থেকে এটা করার পর আমি খুব সুন্দর করে তোমাদেরকে বলতে পারবো। আর তো সবাই তো বলে বাবু খাইছো খাইছো, আমরা বলবো না খাইছো, আমি বলবো বুঝছো বুঝছো, হ্যাঁ বুঝছি। তা আমাদের ভেক্টর বিয়োগটা আমরা দেখি, খুবই সোজা একটা জিনিস। হ্যাঁ, ভেক্টর বিয়োগ, তাহলে একটু ভালো করে খেয়াল করো। ভেক্টর বিয়োগ আর কিছুই না, সাস কাইন্ড অফ যোগ, মানে বিয়োগ আর কিছুই না, জাস্ট এক ধরনের যোগ। হ্যাঁ, আসো আমরা এটা প্রমাণ করো না, মানে আলটিমেটলি আমরা এখানে বিয়োগ বের করেই ফেলবো। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি ভাইয়া, আমি তোমাদেরকে একটি এক্সাম্পল দিলাম। সেই এক্সাম্পলটা হচ্ছে কেমন ভাইয়া, এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটার নাম হচ্ছে ভাই এ ভেক্টর, তার মানে হচ্ছে এ, বা আমরা বলতে পারি পি ভেক্টর। আচ্ছা এই বলি, এ ভেক্টর বলি। ভাইয়া এদিকে একটা ভেক্টর কাজ করতেছে যার মান হচ্ছে বি ভেক্টর। ভাই ধরে নিলাম এই কোণটা 60 ডিগ্রি। এখন আমি যদি তোমাকে বলি এই দুইটা ভেক্টরের লব্ধি বের করো, লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক কিনা? তাহলে দুইটা ভেক্টরের যে যোগফল, এই যোগফলটা বের করলে আমরা এখান থেকে কি পাবো ভাইয়া, দুইটা ভেক্টরের যোগফল বের করলে তাদের লব্ধিটা হবে আমাদের ঠিক মাঝখান দিয়ে, তাদের লব্ধিটা হবে, ঠিক কিনা? এখন আমি তোমাকে বললাম না ভাইয়া
তুমি এমন একটা ভেক্টর বের করো যেটা আমার কি করে, যেটা আমার এই কাজটা করে। আমাদের সি ভেক্টর একটা বের করো যেটা সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে এ থেকে বি বিয়োগ করলে আমরা পাবো সি ভেক্টর। আমি সেই সি ভেক্টরটাই জানতে চাচ্ছি, এ থেকে বি বিয়োগ করলে সি ভেক্টর পাবো, সেটা আমি জানতে চাচ্ছি। এখন আমি যদি বলি এ এর সাথে যদি বি যোগ করি, দুইটা ভেক্টর যোগ করার শর্ত কি, তাদের লব্ধির মান যদি আমি বলি, লব্ধির মান হবে আর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60। আর শর্ত কি, কোণ বের করার শর্ত হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাদেরকে যোগ করব, কাকে কাকে যোগ করব, এ আর বি কে, তারা ওই বিন্দু থেকে বহির্মুখী হইতে হবে, ওই মুহূর্তে আমরা বের করতে পারবো, ঠিক না? আর থিটা বের করার কনসেপ্টটা তো আগেই বলছি, ঠিক সেম কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। দেখো একবারে ভালো করে বুঝো, ভালো করে ভাইয়ারা দেখো। তাহলে আমরা বলি আচ্ছা আমরা কি ভেক্টর যোগ বের করতে পারি না? অবশ্যই পারি। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, 2 থেকে 3 বিয়োগ করা আমি না বলে যদি 2 এর সাথে -3 যোগ করা বলি, এর মানে যোগের মাধ্যমে বিয়োগ করে ফেলছি না? সেই কাজটা আমরা এখানে করব। কি করব ভাইয়া, এই যে আমরা বলতেছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আমি বলবো কি এ ভেক্টর প্লাস এ ভেক্টরের সাথে যোগ করব, কারণ আমি বিয়োগ করতে পারি না। কাকে যোগ করব? মাইনাস বি ভেক্টর। এর মানে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করে দিব। এবার আসি ভাইয়া মাইনাস বি ভেক্টর কে, এটা যদি আমাদের বি ভেক্টর হতে পারে, এই বি ভেক্টরের মান সমান রেখে তার বিপরীত দিকের ভেক্টরটাকে আমরা বলবো মাইনাস বি ভেক্টর, ঠিক কি না? এখন এই বি ভেক্টরটাকে তুমি চাইলে এখানেও লিখতে পারবা, চাইলে যদি তুমি এটা এখানে লেখো তাও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এক কথায় মান এটার সমান, দিক এটা ঠিক উল্টো হইতে হবে, সেটাই হচ্ছে আমাদের কি মাইনাস বি ভেক্টর, বা এটার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর আমরা পড়াইছি। এবার আসো আমি কি করব, এবার আমি একটা কাজ করি। আগে আমি বলছিলাম এ থেকে বি বিয়োগ করব, এবার আমি সেটা বলবো না, এবার আমি বলবো এর সাথে মাইনাস বি ভেক্টর যোগ করব। তাহলে সূত্র আগেরটা না, বিয়োগ করব না বলে যদি বলি এর সাথে মাইনাস বি যোগ করব, তাহলে সূত্র তো আগেরটাই। জি ভাইয়া আগেরটাই। তাহলে দেখো আমরা এর সাথে মাইনাস বি যোগ করব, তাহলে দেখো তো এটা যদি বি হয় তাহলে বি এর এই দিকে মানটা এতটুকু 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 পাইলাম, দিকটা আগে এদিকে ছিল, এখন এদিকে। তাহলে তুমি যদি এটাকে বি ভেক্টর বলো, এটা হচ্ছে আমার কি মাইনাস বি ভেক্টর। তাহলে আমি কাকে কাকে যোগ করব, এটা আর এটা, এটা এখন আমার বাদ, ডট ডট দিয়ে দিলাম। এবার যে দুইটা ভেক্টরকে যোগ করতে হয় তাদেরকে দিয়ে একটা কি আঁকতে হয়, সামান্তরিক আঁকতে হয়। তাহলে আমি এটা আর এটাকে যোগ করবো, মানে হচ্ছে এদেরকে দিয়ে একটা সামান্তরিক আঁকবো। এই যে আঁকে ফেললাম, ওই সামান্তরিকের সন্নিহিত বিন্দুগামী কর্ণ, এই বাহু আর এই বাহুর তাদের ছেদবিন্দুটা হচ্ছে কর্ণ, আমাদের সন্নিহিত বিন্দু। এই বিন্দুগামী কর্ণ কোনটা, এই যে এটা। দিক কোন দিকে, যেহেতু এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এখান থেকে বের হচ্ছে, এটাও আমার এখান থেকে বের হবে, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সি ভেক্টর। আমরা বুঝছি কিনা? তাহলে আমি আবার বলতেছি ভাইয়া, আমার এখানে আর কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার শর্ত কি, যে দুইটা ভেক্টরকে যোগ করব তাদেরকে দিয়ে সামান্তরিক ড্র করতে হবে। তাহলে আমি যোগ করব এ এবং মাইনাস বি কে, ওই কারণে এ থেকে বি থেকে মাইনাস বিটা বের করে নিয়ে আসলাম। সে মাইনাস বি এবং এ এই দুইটাকে দিয়ে একটা সামান্তরিক ড্র করলাম। এখন তুমি বলতে পারবে বিটা উপরে কেন রাখলেন না, কারণ এটা আমার শর্ত ছিল কোন একটা বিন্দু থেকে দুইটাকে বের হইতে হবে। বিটাকে যদি তুমি উপরে দিয়ে এভাবে দিক দাও, এটা ডুবতেছে, আমাকে বের করে আনতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে এও বের হচ্ছে, মাইনাস বিও বের হচ্ছে। বি আমি চিন্তা করব না, কারণ আমি তো যোগ করতেছি এ এর সাথে মাইনাস বি, তাহলে এটাও বের হচ্ছে, মাইনাস বিটাও বের হচ্ছে, তাদেরকে আমি যোগ করব এ আর মাইনাস বি। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমার আলফার মান কত হবে? আলফা মানে কি, দুইটার মধ্যবর্তী কোণ। এন্ড কার কার মধ্যবর্তী কোণ, যাহাদেরকে আমি যোগ করিব তাহাদের মধ্যবর্তী কোণটাও আমি বের করিব। এবার কাহাদেরকে যোগ করিব, এ এবং মাইনাস বি কে যোগ করিব, তাহলে কোনটা কার কার নিতে হবে, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। সবাই কমেন্টে নির্দ্বিধায় কমেন্ট করতে থাকো আলফার মান কত, আলফার মান কত, আলফার মান কত, বলবা শত শত। তাহলে বলো আলফার মান কত,
এই বিয়োগ, দেখো বিয়োগ করতেছি যোগের মাধ্যমে, এর মানে আগে যা জানতাম সেটা দিয়ে কাজ চালাই দিচ্ছি। তাহলে বলো তো আলফার মান কত, সবাই একটু বলো কমেন্টে দেখি, সবাই বলো আলফার মানটা কত, কমেন্টে সবাই বলো আলফার মানটা কত, আলফার মানটা কত। একজন প্রশ্ন করলো sin a সমান 2 sin a বাই 2 cos a বাই 2 ফর্মুলাটা কিভাবে আসলো, সেটা তুমি ম্যাথ ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রিতে পাবা। হ্যাঁ, যেহেতু এখানে পড়াই না, আপাতত জাস্ট মুখস্থের মতো করে রাখো। ম্যাথ পাস করে গেলে এগুলো কিন্তু আর অনেকগুলো ফর্মুলা আছে, এরকম প্রায় 40টার মতো ফর্মুলা আছে, এগুলো একটা থেকে একটা আসে আর কি। তো আমরা এখানে সেগুলো প্রমাণ করাতে পারবো না, করাইলে ওইটা নিয়েই খালি এরকম 2টা ক্লাস নিতে হবে, খালি ম্যাথের ফর্মুলা চিন্তা করলে। বলতে থাকো মধ্যদিক কোণ, মধ্যদিক কোণ, কোণ কোণ কোণ, এই যে সবাই বুঝে গেছে। আবার মধ্যবর্তী কোণ হচ্ছে কি, দেখো সবসময় মাথায় রাখবা, মধ্যবর্তী কোণ তাহা যাদেরকে যোগ করব তাহাদের মধ্যবর্তী কোণ, যোগ করব এ এবং মাইনাস বি, এটা আমার এ, এটা মাইনাস বি, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো এই কোণটা তো 60 আমি জানি, আর টোটাল তো বুঝতেই পারতেছো, টোটাল হচ্ছে 180। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে আর হয় কত, 120। এর মানে আলফার মান হবে 120 ডিগ্রি। এবার তাহলে আমরা বলতে পারি কি বলতে পারবো ভাইয়া বলো তো, আচ্ছা দেখি বলো তো, এই ভেক্টরের মান কত, মাইনাস বি ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান কত, মাইনাস বি ভেক্টরের মান কত। যেরকম আমি আগে বলতাম না, এ ভেক্টরের মান হচ্ছে এ, মানে এ ভেক্টরের মানটাকে আমি এ দ্বারা প্রকাশ করি। তাহলে বলো তো এ ভেক্টরের মান এ, এটা আমরা সবাই জানি। তাহলে বলো তো বি ভেক্টরের মান কত, দেখি সবাই কমেন্ট করো। আমি তোমাদের দিয়ে কমেন্ট করাচ্ছি একটাই কারণে, তোমাদের যদি মিসকনসেপশন থাকে সেটা দূর করার জন্য, কারণ এইসব জায়গায় বেসিক ক্লিয়ার না থাকলে হয় না, ফিজিক্সে বেসিক ক্লিয়ার থাকতে হয়, আর আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো খুব ভালোভাবে মানতে হয়। তাহলে বলো তো এ ভেক্টরের মান যদি এ হয়, মাইনাস বি ভেক্টরের মান কত, মাইনাস বি ভেক্টরের মান কত, দেখি সবাই কমেন্ট করতে থাকো, মাইনাস বি ভেক্টরের মান কত। আজকে একটু দৌড়াদৌড়ি কম করতে পারতেছি, দৌড়াদৌড়ি করতে পারলে ক্লাস নিতে ভালো লাগে। ও সবাই পারতেছে দেখতেছি। হ্যাঁ, এই কথাটা আমি আগের ক্লাসেও বলছিলাম, এ মাইনাস, সবাই পারতেছ, সবাস। আমি আশা করছিলাম কয়েকজনে ভুল করবা। এটা যদি আমার বি ভেক্টর হয়, বি ভেক্টর হয়, এটাই আমার সেই কাঙ্ক্ষিত মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এই বি ভেক্টরের মান মনে করো 1 2 3 4 5 একক। তাহলে এটার মান যদি 5 একক হয়, এটার মানও কিন্তু 5 একক, দিকটাই ভিন্ন। এই মাইনাস আছে দিকের জন্য, মানের জন্য না কিন্তু। হ্যাঁ, যাক, তাহলে এটার মান বি, এটা সবাই বুঝছি। ওকে, ধন্যবাদ, তোমরা কেউ ভুল করো না, সবাই শুদ্ধ আনসার দিছে। যাক, তাহলে আগের ক্লাসটা কাজে ছিল, আগের ক্লাসে আমি এই কথাটা বলছিলাম। তাহলে এবার তাহলে সিম্পল তুমি লব দিয়ে যদি সি বের করো, তাহলে সি ইকুয়ালস টু কত হবে ইয়া, সি ইকুয়ালস টু রুট ওভার কত হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কেউ এখন আমাকে প্রশ্ন করতে পারো না ভাই কেন মাইনাস বি স্কয়ার দেন নাই, কারণ এখানে শুধু মান বিবেচনা করতেছি, আর মাইনাস বি ভেক্টরের মান হচ্ছে বি। এটা হচ্ছে জাতীয় প্রশ্ন। এই যত বছর পর্যন্ত এই যাবৎকালে পড়াচ্ছি ফিজিক্স, প্রত্যেক বছরই এই প্রশ্নটা ফেস করি। আর এখন তো অনলাইনে এটা ডিরেক্টলি করার সুযোগ একটু কম, ওই কারণে আমি আগে থেকে বলে দিছি। হ্যাঁ, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2 ইনটু এ বি মাইনাস বি নয় কেন, সেই জিনিসটা আমরা আগে বলেছি এবং তোমরা পেরেছো। তাহলে কজ অফ তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এ এর মান মনে করো আমি দিলাম 5 একক, বি এর মান আমি দিলাম মনে করো 4 একক। তাহলে তখন আমি বলতে পারবো সি স্কয়ার ইকুয়ালস টু আমাদের 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 4 cos অফ 120 ডিগ্রি। ক্যালকুলেশন করি যা পাবো তত আমার आंसर। এবার আসো দিক, কি বের করব, দিক। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে যখন আমি দিক বের করা শিখিয়েছিলাম তখন তো টেকনিক্যালি শিখেছি, কারণ সেই টেকনিক এখানে আজকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি ধরে নিলাম সি ভেক্টরটা কার সাথে কোণ উৎপন্ন করলো, ভাই সি ভেক্টর এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো, কার সাথে, থিটা এ এর সাথে। এই থিটাটা আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলা লিখি, tan থিটা ইকুয়ালস টু, কি লিখবো ভাই, tan থিটা ইকুয়ালস টু কি লিখবো, sin আলফা বাই cos আলফা, sin আলফা ডিভাইডেড বাই আমরা জানি cos আলফা। আলফা মানে কি, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত, 120,
20 120। এবার আমরা করব কি, কার মান বের করব, থিটা। এই থিটাটা কার সাথে আছে, এ এর সাথে, নাই কার সাথে, মাইনাস বি। যার সাথে নাই তার মান এখানে বসাচ্ছি, মান কিন্তু ওই কারণে মাইনাস আসে নাই, প্লাস অন্যটা। এবার ক্যালকুলেশন করে তুমি থিটা বের করো, তাহলে তোমার থিটা ইকুয়াল টু কি হয়, tan ইনভার্স, এবার বি, বি এর মান 4 একক, 4 4 sin 120 ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলে যা পাবে সেটা তোমার আনসার। এতটুকু বেসিক ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হলে আমরা একটা শর্টকাট মেথড দেখাবো। এতটুকু বেসিক ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো ভাইয়া, আমাদের এতটুকু বেসিক ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো, কারণ না হয় আমি সামনে প্রসিড করতে পারবো না। এখানে যদি ঝামেলা না হয় তাহলে আমি অল্প একটু, আর বেশিক্ষণ আমার সময় লাগবে না শেষ করতে, আমরা খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? ওকে, সবার ক্লিয়ার। যদি কারো কনফিউশন থাকে অবশ্যই বলবা, আমি প্রয়োজন 5 বার বুঝাবো, আমার কোনো আপত্তি নেই। কারণ তুমি একভাবে না বুঝলে তোমাকে এরকম বোঝানোর শত শত উপায় আছে, এক একজন এক একভাবে বুঝে। তাও আমরা কমন একটা উপায় অবলম্বন করি যেভাবে সবাই বুঝবে। ওকে, সবার যেহেতু ক্লিয়ার, এবার আসো। এবার আমি একটা কাজ করব, যোগ বিয়োগ একসাথে করব। কি করব? যোগ বিয়োগ একসাথে করার একটা বেনিফিট আছে। এখানে আমি শুধু বিয়োগ করছি না, এবার যোগ এবং বিয়োগ একসাথে করে তোমাকে দেখাই, মানে এট এ টাইম আমি যোগও করব বিয়োগও করব। তাহলে আসো আমরা সেই কাজটা করি। আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, এবার একবার এই কনসেপ্টটা হচ্ছে তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালোভাবে মাথায় রাখবো এই কনসেপ্টটা। এখান থেকে আমরা দারুণ একটা আনসার বের করবো এবং দারুণ একটা আইডিয়া বের করবো। হ্যাঁ, দেখো ভাইয়া, আমরা কি বললাম তোমাকে, আমি বললাম তোমার কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা, কার কার, পি এবং কিউ। এরপর পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যোগ করলে যেটা পায় তার লব্ধিটা হচ্ছে আর, এবং পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করলে যেটা পায় তার লব্ধিটা হচ্ছে আর প্রাইম। তাহলে আমি কি বলতেছি, পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করলে পাচ্ছি আর পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করলে পাচ্ছি আর প্রাইম, মানে যে ভেক্টরটা পাচ্ছি তাকে আমি আর প্রাইম নাম দিচ্ছি। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আরও বের করতে হবে, আর প্রাইম বের করতে হবে। আমি একটু টাইম নিচ্ছি, হালকা একটু। আচ্ছা, অনেকে বলতেছে ফার্স্টের ম্যাথটা লাস্টে আবার বুঝে দেওয়ার জন্য, বুঝাবো, কোনো সমস্যা নেই, আমি এই কনসেপ্টটা শেষ করে নিই। হ্যাঁ, আমি প্রয়োজনে আবার বুঝে দিব। তাহলে দেখো ভাইয়া, আমরা কি করব, আমি জাস্ট তার সিম্পল হিসাব, তাদেরকে যোগ করে যেই যোগফল পাবো তাকে নাম দিলাম আর বিয়োগ করে যেই বিয়োগফল পাবো তাকে নাম দিলাম আর প্রাইম। একই নামে তো দুজনকে ডাকা যায় না, কারণ দুজন ভিন্ন ভিন্ন। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করে একটা পেলাম আর বিয়োগ করে আরেকটা পাইলাম। এখন আসি, এখন যদি আমরা কাজ করি, আমি এট এ টাইম দুইটা কাজ করব। হ্যাঁ, যোগও করব বিয়োগও করব। ভাই আসি আমরা আগে চিত্রটা ড্র করি। ওকে, যদি চিত্র ড্র করি তাহলে আমরা এখানে দেখি ভাইয়া, দেখো চিত্রটা ড্র করলে আমরা ওদের ভাষ্য মতে, মানে প্রশ্ন হচ্ছে এটা, এই প্রশ্নের ভাষ্য মতে আমি বলবো এটা হচ্ছে আমার পি ভেক্টর। যদি আমি স্ট্রেট লাইন আঁকা ট্রাই করতেছি, হয়তো একটু আঁকাবাঁকা হইতে পারে, স্ট্রেট লাইন ধরে নিবা তোমরা, এটা যদি পি ভেক্টর, আর এটাকে নাম দিলাম কিউ ভেক্টর। এই পি কিউ দুজনের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। পি কিউ দুজনের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? আলফা। এবার আমরা এটা কাজ করব, এটাকে দুইটা অংশে বিভক্ত করব। বাম দিকে করব আমরা যোগ, আর ডান দিকে করব আমরা বিয়োগ। তাহলে যোগ করলে
আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মানে দুইটাকে যোগ করে যেটা পাচ্ছি তার নাম দিলাম আর। আর বিয়োগ করলে আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, মানে বিয়োগ করে যেটা পেলাম তাকে নাম দিলাম মাইনাস কিউ। এবার আসো প্রথমে যোগের কাজটা সম্পন্ন করি, সেটা সবাই জানো ভাই। আমাদের এটাকে দিয়ে সামান্তরিক ড্র করতে হবে। কাকে কাকে যোগ করব? পি এবং কিউ কে। তাহলে যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে এটা সামান্তরিক অঙ্কন করি। যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে এটা সামান্তরিক ড্র করলে এটা হচ্ছে তার সেই কাঙ্ক্ষিত কর্ণ। এই কর্ণটা, এই সামান্তরিকের যে এই কর্ণটা লব্ধি আর নির্দেশ করে, এই কর্ণটা লব্ধি আর নির্দেশ করে। এবং লব্ধির সাথে উৎপন্ন কোণটাকে নাম দিলাম হচ্ছে ভাইয়া থিটা। নাম দিলাম কি? থিটা। এটার দিকটাকে নাম দিলাম থিটা, আর এক্ষেত্রে দিকটাকে নাম দিলাম থিটা প্রাইম, আমার সুবিধার্থে। মানে কনসেপ্ট তো সেম, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। তাহলে থিটা থিটা প্রাইম। ওকে, এখন এখান থেকে আর বের করব। আর কিভাবে বের করব? সিম্পল হিসাব ভাইয়া, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ তাদের মধ্যবর্তী কোণ আলফা। থিটা বের করব ডাইরেক্ট tan থিটা দিয়ে করি। tan থিটা সমান টেকনিক্যালি করব sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। এবার বলো এই থিটাটা কার সাথে আছে? আমি বের করব থিটার মান। থিটাটা কার সাথে আছে? পি। 9 কার সাথে? কিউ। তুমি কাউন্ট করবে তাদেরকে যাদেরকে তুমি যোগ করতেছো, এটা আর এটাকে যোগ করতেছি। তাহলে থিটাটা আছে পি এর সাথে, নাই কিউ এর সাথে। যার সাথে নাই তাকে আমি এখানে বসাবো প্লাস অপরটা। শেষ, এটা আমরা আগে থেকেই জানি। এবার আসি ভাইয়া, আমরা এই কাজটা করি, বিয়োগটা। বিয়োগের কাজ যদি তুমি করতে যাও, এক নাম্বার কথা, আমরা বিয়োগের জিনিসটা এখানে একটু দেখাই। আর প্রাইম ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে অথবা আমি এখানে না দেখাই, এখানে দেখাই। আর প্রাইম যে ভেক্টরটা সেটা হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ পি থেকে কিউ বিয়োগ করব। তো আমরা বলতে পারি পি থেকে কিউ বিয়োগ না করে পি এর সাথে মাইনাস কিউ যোগ করব বলা যায়। তাহলে পি এর সাথে যদি মাইনাস কিউ যোগ করি, তাহলে দেখো তো এটা যদি কিউ হয়, মাইনাস কিউ কোনটা হবে? তার সমান ও বিপরীত। তবে আমরা এটাকে আঁকি এভাবে। এটা হচ্ছে আমার মাইনাস কিউ ভেক্টর। বুঝতে পারতেছো? মাইনাস বি কিউ ভেক্টরের মান হচ্ছে মাইনাস কিউ। এতটুকু এতটুকু মান এক্স্যাক্টলি সেম থাকবে, মান এক্স্যাক্টলি সেম থাকবে। এবার আসো কাকে কাকে তুমি যোগ করবা? ভাই আমি পি কে যোগ করব আর মাইনাস কিউ কে যোগ করব। তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পি, এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে একটা সামান্তরিক ড্র করতে হবে। তাহলে যাদেরকে যোগ করলাম তাদেরকে দিয়ে একটা সামান্তরিক ড্র করলাম। সামান্তরিক যদি ড্র করি, এই সামান্তরিকের সন্নিহিত বিন্দুগামী কর্ণ যেটা, এই কর্ণটা লব্ধি নির্দেশ করে। তাহলে এবার লব্ধিটাকে কি নাম দিলাম? আর প্রাইম। লব্ধিটা হচ্ছে আর প্রাইম, এবং লব্ধিটা পি এর সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে নাম দিলাম থিটা প্রাইম। আমাকে আর প্রাইম এবং থিটা প্রাইম বের করতে হবে। এবার বলো তো ভাইয়া এই মধ্যবর্তী কোণটা কত? আগে আমার কোণটা দেখো, আলফা মানে কি? এই সূত্রে আলফা মানে কি? মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণ কত? এখন মধ্যবর্তী কোণ কত বলো তো? এখানে মধ্যবর্তী কোণটা কত? আমার বিয়োগফলের ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত? দ্যাট মিন্স আলফা মানে কি? আলফা মানে হচ্ছে যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ। এবার তো আমি পি এবং মাইনাস কিউ কে যোগ করব। তাহলে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণটা কত? পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণটা কত আমাকে বলো। আমাদের পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ আলফা তো অবশ্যই না, কারণ হচ্ছে আলফা তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন হচ্ছে পি, আমাকে তো এখানে আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। কাদের মধ্যবর্তী কোণ? যাদেরকে যোগ করব। এবার পি এবং মাইনাস কিউ কে যেহেতু যোগ করব, তাদের মধ্যবর্তী কোণ যেটা সেটা আমাকে বসাইতে হবে। পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণটা কত তোমরা বলো, সেই কোণটা আমি বসাই দিই। তাহলে তোমরা দেখি বলতে থাকো, আমি কমেন্টে দেখি তোমরা কি বলতেছো। হ্যাঁ, একজন আনসার দিল 180 মাইনাস আলফা, এক্স্যাক্টলি সেম। তাহলে আমাদের এটা হচ্ছে 180 মাইনাস আলফা বা পাই মাইনাস আলফা বলা যায়। পাই মাইনাস আলফা বলো, 180 মাইনাস আলফা বলো, হোয়াট এভার, নো প্রবলেম, কারণ পাই মানে 180 ডিগ্রি। এবার আসি, তাহলে আমরা এখান থেকে যেহেতু আমি পেয়ে গেলাম আমাদের মধ্যবর্তী কোণ পাই মাইনাস আলফা, আর আমরা জানি পাই এর মানে 180 ডিগ্রি, এখান থেকে আমরা সবকিছু বের করে ফেলবো শিগগিরই। তাহলে আসো, আমার আর প্রাইম সমান কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস এটা আর এটাকে যোগ করব। মাইনাস কিউ এর মান কিন্তু কিউ,
মাইনাস কিউ এর মানও কিন্তু কিউ, তাহলে কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ, দেখো সব সময় আলফা বসাই মানে যে আলফা বসাইতে হবে তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি এখানে আলফা মানে আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ যদি আলফা না হয়ে অন্য কোনো কিছু হয় সেটাই বসাইতে হবে। মধ্যবর্তী কোণ এখন পাই মাইনাস আলফা, এখানে বসাইতে হবে পাই মাইনাস আলফা। এবার আসো থিটা বের করব, তাহলে আমরা বলতে পারি tan থিটা প্রাইম, কারণ আমি বের করতেছি থিটা প্রাইম। উপরে লিখবো সাইন, নিচে লিখবো কস। এবার বলো তো এখানে কি বসাইতে হয়, দুইটার মধ্যবর্তী কোণ, যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যবর্তী কোণ কত, পাই মাইনাস আলফা। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমি কার মান বের করবো, থিটা প্রাইম। থিটা প্রাইমটা আসে কার সাথে, পি, নাই কার সাথে, কিউ। যার সাথে নাই তাকে বসাবো প্লাস অন্যটা। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, পুরা এই ফর্মুলার এই ফর্মুলার পার্থক্য দেখছো, কিছুই না ভাইয়া, আলফার জায়গায় পাই মাইনাস আলফা। এই ফর্মুলার এই ফর্মুলা পার্থক্য দেখছো, জাস্ট কিছুই না, আলফার জায়গায় পাই মাইনাস আলফা, এক্স্যাক্টলি সেম কথা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে যোগ করার সময় তুমি যেখানে আলফা বসাইছিলা সেই আলফাটার জায়গায় যদি তুমি পাই মাইনাস আলফা বসাই দাও, টেনশন নাই, বিয়োগ করা হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, যোগ করার সময় যেখানে আলফা ব্যবহার করি সেখানে বিয়োগ করার সময় আলফা আমাদের পাই মাইনাস আলফা ব্যবহার করব। তাহলে এটা ছিল কি, লব্ধি। তাহলে আলফা বসাইলে যোগফলের লব্ধি, পাই মাইনাস আলফা বসাইলে বিয়োগফলের লব্ধি। এটা ছিল কি, কোণ। কার সাথে কোণ, পি এর সাথে। তাহলে যোগ করার সময় পি এর সাথে কোণ যদি এটা হয়, বিয়োগ করার সময় পাই মাইনাস আলফা বসাইলে যে কোণটা পাবো সেটাও পি এর সাথে কোণ, এটাও পি এর সাথে এটাও পি এর সাথে, ওই কারণে সূত্র সেম। তাহলে আমি যোগের সূত্রে শুধুমাত্র আলফার জায়গায় পাই মাইনাস আলফা বসাইলে আমাদের কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এটা আমরা বুঝছি কিনা? তাহলে এখন থেকে পরীক্ষায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে দিলে মান এবং দিক বের করতে বলবে না। তোমরা কি এত কাহিনী করার দরকার আছে? না ভাইয়া, আমার এত কাহিনী করার কি দরকার আছে? না ভাইয়া, কেন দরকার থাকবে? কারণ আমাদের সাথে ইমু ভাইয়া আছে। হ্যাঁ, এবার আসো, তাহলে আমরা যে কাজটা করবো, আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এই আলফার জায়গায় পাই মাইনাস আলফা বসালে কি পাবো, বিয়োগফলটা পেয়ে যাবো। দেন একটু আগের প্রশ্ন দেখছিলা 60, মধ্যবর্তী কোণ ছিল 60, তোমরা বলছিলে 120। হ্যাঁ, 180 থেকে 60 বিয়োগ করলে কিন্তু 120 হয়, তুমি 120 বসাইছিলা। তো তাহলে আমি সোজা হিসাব, তাহলে আমি যদি সেখানেও এই নিয়মটা জানতাম ডাইরেক্ট করে ফেলতে পারতাম না। হ্যাঁ, এটা তোমাদের কেউ বলবে না, কিন্তু আমি বলতেছি ভাই তুমি এভাবে চিন্তা করো, তাহলে কমপ্লেক্সিটি অ্যারাইজ হবে না। তাহলে আমরা বলতে পারি যোগফলের ক্ষেত্রে যেখানে আলফা, বিয়োগ করার সময় সেখানেই পাই মাইনাস আলফা, তাহলে এখান থেকে যোগ বিয়োগ দুইটাই ফিনিশ, আর কোনো সমস্যা থাকার কথা না। এবার কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি এখন তোমাদের একটা বিখ্যাত প্রশ্ন করাবো, যে প্রশ্ন একটা ম্যাথ করাবো, বিখ্যাত ম্যাথ। এই ম্যাথটা সিকিউর জন্য লাগবে, আর অ্যাডমিশনের জন্য লাগবে, আর এমসিকিউর জন্য ওই ম্যাথটার আনসার মুখস্থ রাখা লাগবে। মানে আমি ম্যাথ করি, ম্যাথের আনসারটা মুখস্থ রাখবো, এমসিকিউতে যাতে ফটাফট আনসার করে দিতে পারি, এবং অনেকবার পরীক্ষায় আসছেও। এই সবাই বলো ক্লিয়ার আছে কিনা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি, যে আমাদের এতটুকু যে পড়াইলাম এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যোগ বিয়োগের কনসেপ্ট ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার লিখো। যাদের ক্লিয়ার হয়েছে ক্লিয়ার লিখো, যাদের ক্লিয়ার নয় তারা বলো রাগ করছি, যাদের ক্লিয়ার নয় তারা কমেন্ট করো রাগ করছি, আর যাদের ক্লিয়ার তারা বলো রাগ করি নাই। তাহলে কারা রাগ করছো, কারা রাগ করো না, আমি একটু দেখি। যাদের ক্লিয়ার তারা কমেন্ট করো রাগ করি নাই, যাদের ক্লিয়ার না তারা বলে রাগ করেছি। হ্যাঁ, একজন রাগ করে নাই। ক্লিয়ার কথাটা কেমন কেমন লাগে আমার কাছে, রাগ করছি রাগ করি নাই, একটু ফিলিংসে আসছি না। হ্যাঁ, ক্লাসরুম থেকে ফিল দেখতে হবে, রাগ করছি রাগ করি নাই, সুন্দর ওয়ার্ড। ওরা যদি বলতে পারে বাবু খাইছো, তা আমরা বলতে পারি না রাগ করছো। হ্যাঁ, আমরা তো বাবু বলবো না, আমরা বলবো ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা
প্রশ্ন করি, হ্যাঁ প্রশ্নটা দুইভাবে আসতে পারে পরীক্ষা, আমি এখানে বোর্ডে লিখে দিই। দুইটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হলে যোগফলের মান, হ্যাঁ যোগফল মানে তো বুঝলো, মানে যোগ করে যেটা পাবো তার মান মানে লব্ধি, আর যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সমান হলে দিয়ে কমা দিতে হবে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দুইটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান কত, সরি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আরেকটা প্রশ্ন বলতে পারে, আর মানে সেম প্রশ্নটা এভাবে বলতে পারে, দুইটি ভেক্টর এ এবং বি, তাহলে অথবা পি এবং কিউ বলতে পারি। ধরে নিলাম আমি এ এবং বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর উভয় পাশে দুইটা দাগ দ্বারা কি বোঝায়? তাদের মান। তাহলে যোগফলকে কি বলি? লব্ধি, সেই লব্ধির মান, তাই না? হ্যাঁ, সমান মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, এটা প্রশ্ন করলো। তাহলে আমাকে দুইটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? দিস ইজ আওয়ার ম্যাথ। সিমিলার কোশ্চেন তোমাকে এভাবে বলতে পারে, দুইটি ভেক্টর এ এবং বি হলে এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দুই পাশে দুইটা দাগ মানে তাদের যোগফলের মান, আর দুই পাশে দুইটা দাগ মানে বিয়োগফলের মান। আমরা জানি যোগফলের মানটাকে লব্ধি বলে, আর বিয়োগফলের মানটাকেও লব্ধি বলবো। কেন? কারণ বিয়োগটা আমরা যোগের মাধ্যমে করি। হ্যাঁ, হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমি সলিউশন করব। আমাদের 1 নাম্বার লাইন হবে, ধরি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। আমি ধরে নিলাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমাকে কি বললো ভাইয়া? আমাকে বললো এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাদেরকে যোগ করে যে মানটা পাবো সেই মানটা বিয়োগ করে যে মানটা পাবো তার সমান, তাই না? আচ্ছা, মান বের করি কিভাবে? আমরা জানি মান বের করি এভাবে, √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ মধ্যবর্তী কোণ কত? ধরে নিচ্ছি আলফা বসাইলাম, শেষ, মান বের করা শেষ। ইকুয়ালস টু, এবার দেখো বের করব, a² প্লাস b² প্লাস 2ab cos অফ, এখানে বসাইছিলাম কত? আলফা, কারণ এটা ছিল যোগের ক্ষেত্রে যেখানে আলফা বসাই, বিয়োগের ক্ষেত্রে সেখানে কি বসাবো? ফাই মাইনাস আলফা বা 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার সোজা হিসাব, উভয় পাশে বর্গ করব, বর্গ করলে কি পাবো? a² প্লাস b² প্লাস 2ab cos of alpha equals to a² প্লাস b² প্লাস 2ab cos of phi minus alpha। বুঝতে পারতেছো? আমার এখান থেকে আলফা স্কয়ার ক্যান্সেল আউট, a² ক্যান্সেল, b² ক্যান্সেল, তাহলে থাকে কি? থাকে হচ্ছে আমাদের টুয়াইস ab cos of alpha equals to টুয়াইস ab cos of phi minus alpha। এবার বুঝতেই পারতেছো এখানে টুয়াইস ab ক্যান্সেল আউট, যদি ক্যান্সেল হয় এখান থেকে বলা যায় cos of alpha equals to cos of phi minus alpha। আবার নিচে না লিখি এখানে লিখতেছি cos of alpha equals to cos of phi minus alpha। অর্থাৎ এখানে আমরা যেটা এই লাইনটি আমরা এখানে লিখছি, উভয় পাশ থেকে cos চলে গেলে পাচ্ছি alpha equals to phi minus alpha। আলফাটা বামে আসলে হবে 2 alpha equals to হচ্ছে phi, alpha equals to আমরা কি পাই? π/2। এর মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দুইভাবে প্রশ্নটা আনসার বলতে পারি।
একটা হচ্ছে দুইটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মান কি হবে, সমান হবে। এবং এই জিনিসটা এখন আমরা আবার ঠিক সেম জিনিসটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, মানে হচ্ছে আমি ফিগার দিয়ে দেখাবো যে আসলে কথাটা সত্য কিনা, যাতে তোমাদের মনে থাকে। এখন তোমাদের ফর এনি কাইন্ড অফ এমসিকিউ, যে কোনো এমসিকিউ এর জন্য ইউ নিড টু মেমোরাইজ দিস আনসার। তোমাকে এই আনসারটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে মুখস্থ করে ফেলি। আমরা বলবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে মান সমান হলে এত হলে আলফা ইকুয়ালস টু 5/2 বা 90 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে টিএম। যারা আগে ক্লাস করছো তারা জানো টিএম মানে জানো, টি মানে হচ্ছে ঠাড়া, এম মানে হচ্ছে মুখস্থ। ঠাড়া মুখস্থ করে ফেলবা। a প্লাস বি সমান a মাইনাস বি, মানে সমান হলে মানে সমান হলে আলফার মান কত, 90 ডিগ্রি। মানে সমান হলে আলফার মান কত, 90 ডিগ্রি। তাহলে এটা তোমরা বুঝছো কিনা বলো, সবাই এটা বুঝছো কিনা? শাহ মোহাম্মদ আরাফাত প্রশ্ন করছে, স্যার খাইছেন? বলে না, খাইনি। খাওয়ানোর মতো কেউ নাই, খাওয়াই দিলে খাইতাম। আরে ভাই, নিজের হাত থাকতে খাওয়াই দেওয়া লাগবে কেন? নিজেই তো খাইতে পারি। পেটে খিদে লাগছে আমার, সেটাকে অন্য কেউ জানবে? তাহলে আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাফিক্যালি দেখাই। সাপোজ আমি তোমাকে যে কোনো একটা ভেক্টর দিলাম, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। একটা জিনিস খেয়াল করছো, আমি শুরুতেই তাদের মধ্যবর্তী কোণ 90 বসিয়ে দিলাম। মানে আমি এমন ভাবে ড্র করলাম যাতে করে মধ্যবর্তী কোণ আলফাটা কি হয়, 90 ডিগ্রি হয়, তাই না? এবার আসলে আমি তার যোগফল বের করব। ভাই যোগফল যদি বের করি কি করতে হবে, এই দুইটাকে দিয়ে সামান্তরিক ড্র করতে হবে। জি ভাই, ড্র করি। এটা হচ্ছে আর, মানে হচ্ছে a প্লাস বি, এই দুইটা সরি এখানে তো পি প্লাস কিউ, তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর যেটাই বলি না কেন তাদের মান। এবারে সবাই বিয়োগফল, বিয়োগ করতে হলে কাকে বিয়োগ করব, পি থেকে কিউ বিয়োগ করব। তাহলে পি থেকে যদি কিউ বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি ভাই, পি থেকে কিউ বিয়োগ করলে কি হচ্ছে, কি থেকে বিয়োগ করলে এটা হচ্ছে মাইনাস কিউ। এবার আমরা যদি মানে দিয়ে চিন্তা করি, এটা একটু বড় হওয়া উচিত। ওকে, এবার আমরা কি করতে হবে, পি এবং মাইনাস কিউ এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে এই দুইটাকে যোগ করতে হলে তাদেরকে দিয়ে একটা সামান্তরিক ড্র করতে হবে। যেই সামান্তরিক ড্র করলাম ওই সামান্তরিকের আমার কর্ণ বের করতে হবে। এই যে কর্ণটা, সেই কর্ণটা হচ্ছে এটা। এই যে কর্ণ, এটা হচ্ছে আমাদের কি নাম দিলাম, আর প্রাইম হোয়াটএভার। এটা হচ্ছে আলটিমেটলি পি মাইনাস কিউ এর কি মানটা, পি মাইনাস কিউ এর মান। তাহলে আমরা দেখতেছি কি, তুমি সিম্পল চিন্তা করো, তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখান থেকে এটা যা হবে, এটা পি এটা কিউ হলে এটা কিন্তু তাই হবে। মানে তোমার কমন সেন্স কি বলে, এটার মান আর এটার মান কি সমান হবে না? অবশ্যই হবে। কিন্তু 90 যখন হচ্ছে না, 90 যখন হচ্ছিল না, অর্থাৎ তুমি যদি 90 ছাড়া অন্য যে কোনো একটা অ্যাঙ্গেল নাও, তখন দেখো এটা যদি পি বলো, এটা যদি কিউ বলো, এটা যদি কিউ বলো, তাহলে এই ক্ষেত্রে তুমি পাচ্ছ এটা, আর বিয়োগের ক্ষেত্রে তুমি পাচ্ছ এটা। তাহলে তখন দেখবা যোগের ক্ষেত্রে তুমি যা পাইলা বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেম পাচ্ছ না, দুটো সমান হচ্ছে না। বাট 90 ডিগ্রির ক্ষেত্রে জিওমেট্রিক্যালি আমরা বলতে পারি, আমরা এখান থেকে জিওমেট্রিক্যালি বলতে পারি আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর মান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের সমান হলে আমরা এখান থেকে বলতে পারি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা মুখস্থ করে ফেলবো, ঠাড়া মুখস্থ, টিএম কনসেপ্ট ফর এমসিকিউ। টিএম কনসেপ্ট মানে হচ্ছে ঠাড়া মুখস্থ কনসেপ্ট ফর এমসিকিউ। তাহলে এমসিকিউর জন্য আমরা ঠাড়া মুখস্থ করে ফেলবো এটা। এই সবাই বুঝছো কিনা? হ্যাঁ, এই কনসেপ্টটা আমরা সবাই বুঝছি কিনা, সবাই আমরা এটা বুঝছি কিনা একটু বলি যে আমরা এই কনসেপ্টটা বুঝছি কিনা। তাহলে আমাদের যোগ করা শেষ, বিয়োগ করা শেষ। এবার জাস্ট ফাইনালি একটা কথা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে কি, আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এর মানে বলি ভেক্টর যোগ
ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে, বিনিময় সূত্র মানে, তাহলে আমাদের ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। এখন আমার প্রশ্ন হলো ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে কি না, ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে কি না, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যে কথা, বি ভেক্টর প্লাস এ ভেক্টর কিন্তু কি সেম কথা। তাহলে আমরা যদি এটা বলি তাহলে আমার ভেক্টর আমাদের এখান থেকে আমাকে বলতে হয়, সাপোজ আমরা যদি বলি এটা হচ্ছে আমার একটা এ ভেক্টর আর এটা হচ্ছে আমার একটা বি ভেক্টর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা এটা যদি সামান্তরিক ড্র করি তাহলে আমরা এভাবে বলতে পারি ভাইয়া, কিভাবে, যে আমাদের এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি ভাইয়া এটা যদি এ ভেক্টর হয় এটাও আমার কিন্তু একটা এ ভেক্টর, তাহলে দিক হবে এদিকে, এটা যদি বি ভেক্টর হয় এটা একটা বি ভেক্টর, দিক হবে আমাদের এদিকে। তাহলে এ এবং বি দিয়ে আমি একটু ড্র করলে এটা দিকটা হয় এদিকে, আবার বি এবং এ দিয়ে ড্র করলে তাও সেম, মানে এক কথায় আমরা ওই ট্রায়াঙ্গেলের যে সূত্রটা ছিল একই দিকে হলে তাদের যোগফল অপোজিটের সমান, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। এবার আসি ওইখান থেকে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের ভেক্টর যোগফল বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আমরা এখান থেকে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি, আগে আমরা ব্যাখ্যা করছি ওই জন্য আমি ডাইরেক্ট বলে দিলাম। এবার আসি বিয়োগ, ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে কিনা। তাহলে আসি ভাইয়া আমাদের ভেক্টর বিয়োগ, এটা মনে করো আমাদের দিলাম যে কোনো একটা এ ভেক্টর আর এটা দিলাম আমরা যে কোনো একটা বি ভেক্টর, আমি একটু বড় করে আঁকি, হ্যাঁ আমরা একটু বড় করে আঁকি। তাহলে আমি যদি বলি ভাইয়া এটা আমার একটা এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের একটা বি ভেক্টর, ওকে। এবার আমরা যদি দেখি আমাদের বিয়োগ করব, তাই না, বিয়োগ করলে কি করতে হবে, এ ভেক্টরটাকে আমার মাইনাস করতে হবে, এ ভেক্টরটাকে মাইনাস করলে কি হয়, এ ভেক্টরটাকে মাইনাস, আমাদের বি ভেক্টরটাকে মাইনাস করলে হয় মাইনাস বি। তাহলে এটা দিয়ে যদি আমি এটা সামান্তরিক ড্র করি সেই সামান্তরিকটা হবে দেখতে এরকম, এটাই হবে আমার সেই সামান্তরিকের কি কর্ণ, এবং এটা হবে তাদের কি কাঙ্ক্ষিত বিয়োগফল, তাই না, আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ওকে। তাহলে আমি এ থেকে বি বিয়োগ করলাম, তাহলে আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করলাম। এবার আমি উল্টাটা যদি করি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই কথাটার মানে কি বি ভেক্টরের সাথে মাইনাস এ ভেক্টর যোগ করব, তাই না, বি ভেক্টরের সাথে মাইনাস এ ভেক্টর যোগ করব, আগে করছিলাম এ এর সাথে মাইনাস বি যোগ করছি, এবার আমি বলছি না ভাইয়া আমি এ এর সাথে মাইনাস বি না, আমি বি এর সাথে মাইনাস এ যোগ করব, তাহলে এটা হচ্ছে আমার বি, বি বি এর মতোই থাকবে, আমি কাকে নিব, এ কে নিব, এর কোন মান নিব, ঋণাত্মক, তাহলে এটা যদি এ ভেক্টর হয় এর মান সমান করে যদি নিই আমার এইদিকে চলে আসে না, আমরা একটু এটা মুছে ফেলি, এটা একটু ছবি তুলে মুছে ফেলি, তাহলে আমরা একটু মুছে ফেলে আমাদের না জায়গা হবে না। তাহলে দেখো ভাইয়া আমরা এর সমান করে একটা এইদিকে আঁকলাম, তাহলে আমাদের এটা এতটুকু সমান করে এতটুকু আঁকলাম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার মাইনাস এ, তাই না, ওটা যদি এ হয় এটা হবে কি মাইনাস এ। এবার দেখো মাইনাস এ যদি হয় এ মাইনাস এ এবং বি এই দুইটাকে যদি আমি যুক্ত করি কি হচ্ছে দেখো, এখান থেকে যে লব্ধিটা পাবো ওই লব্ধিটা হচ্ছে এটা, এটা হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি আমার, তুমি যদি মান বিবেচনা করো আলটিমেটলি এই কর্ণ আর এই কর্ণ দেখো এক্স্যাক্টলি সেম, এর মানে আমরা বলতে পারি এ থেকে বি বিয়োগ করলে যে মান পাবা বি থেকে এ বিয়োগ করলেও কিন্তু তুমি সেম মানই পাবা, কিন্তু এ থেকে বি বিয়োগ করা আর বি থেকে এ বিয়োগ করা সেম কথা না। কেন, এই দুইটা মানের দিক দিয়ে সমান হলেও এই দুজন কিন্তু রাগ করছে, দেখো একজন এদিকে তাকায় আছে আরেকজন ওইদিকে তাকায় আছে, তুমি চিন্তা করো আমি এদিকে তাকায় আছি আরেকজন এদিকে তাকায় আছে, এর মানে কি রাগ করছে না, হ্যাঁ রাগ করছে, এর মানে এই দুটো বিপরীত ভেক্টর, তাহলে রাগ করা মানে কোন দিকে থাকা, বিপরীত দিকে থাকা, এই যে মনে করো এটা নিব্বা এটা নিব্বি এই দুটো হচ্ছে তাদের কল্লা, তারা রাগ করে আছে, এর মানে কি করে আছে, ঋণাত্মক ভেক্টর আকারে আছে, তাই না, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এই দুটো কি সমান, যদি সমান বলো একেবারে আইটা কল্লা ফেলে দিবে, এর মানে এই দুইটা কখনো সমান না, এই দুটো কখনো কি নয়, সমান নয়। আসলে তুমি যদি লেখো
এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাকে দেখো এভাবে লিখতে পারবো, মাইনাস কমন নিলে এটাকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলা যায়। তাহলে আমরা বলতে পারি আসলে এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই দুটো এক্স্যাক্টলি সেম না, মানে সমান, বাট ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী সেম না। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর কেমন ভেক্টর? বিপরীত ভেক্টর। এরা পরস্পর বিপরীত ভেক্টর। কিন্তু যাই হোক না কেন তুমি কিন্তু এটা আর এটাকে সমান লিখতে পারতেছো না, কারণ মান সমান হলে বিনিময় বলি না, নরমালি ভেক্টর সমান কিনা। তাহলে আমরা বলতে পারি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে এই দুটো সমান নয়। তাহলে আমরা বলতে পারি ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আমরা এখানে বলতে পারি বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর দেখো এটা আর এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কিন্তু এটা হচ্ছে তাদের বিয়োগফলের মান, আর এটা হচ্ছে বিয়োগফল। বিয়োগফল একটা ভেক্টর রাশি, দিকটা বিবেচ্য, মান যখন বিবেচনা করবো তখন দিক বিবেচ্য না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় ভাই আমাদের আজকের ক্লাস শেষ। এখন আমরা কি করব? আমরা যে কাজটা করব, হ্যাঁ আমরা যে কাজটা করব হোমওয়ার্ক দিব। আজকে হচ্ছে আমরা হোমওয়ার্কের খেলা। হ্যাঁ, তাহলে আমরা আজকে একটা ঠাড়া মুখস্থ থিওরি শিখলাম, যে আমাদের ঠাড়া মুখস্থ থিওরি কি দুটো শিখলাম। একটা হচ্ছে আলফার জায়গা পাই মাইনাস আলফা বসালে বিয়োগ করে ফেলা যাবে, আর আরেকটা হচ্ছে কি যোগফল আর বিয়োগফলের মান যদি সমান হয় তখন আমরা বলতে পারি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠাড়া মুখস্থ কনসেপ্ট। এবার আসো হোমওয়ার্কে আসি। এখন আমরা হোমওয়ার্কে আসি, কারণ আমি হোমওয়ার্ক দিতে খুব ভালোবাসি, খুব বেশি হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক আমি দিতে খুবই পছন্দ করি। মানে তুমি হোমওয়ার্ক চাইবা, কত লাগবে তোমার? কয়টা লাগবে হোমওয়ার্ক? 100, 200, 1000 সব দিতে পারবো। আমার কাছে বইয়ের অভাব নেই, প্রচুর বই আছে। কিন্তু কথা হচ্ছে এতগুলো করে কোনো লাভ নাই। হ্যাঁ, এক নিয়মে 10টা করে তো লাভ নাই। আমি এক নিয়মে সর্বোচ্চ 2টা করবো, তাইলে হয়ে যাবে। তো আসো আমাদের হোমওয়ার্কের খেলা। 1 নাম্বার, এই হোমওয়ার্কগুলো সবগুলো হচ্ছে তপন স্যারের বইয়ের, তপন স্যারের বই 2020 এডিশন। অন্য এডিশন হলে পেজ নাম্বার মিলবে না। 2020 এডিশন। আমাদের প্রথমে 81 নাম্বার পেজে যাবা। আমি তোমাদেরকে একটু দেখাই, তবে আমি সামনে তপন স্যারের বই রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। 81 নাম্বার পেজে গেলে দেখবা লেখা আছে গাণিতিক উদাহরণ। আমি 81 নম্বর লিখে এখান থেকেই দেওয়া শুরু করব। এরপর আরেকটা হচ্ছে 100 নাম্বার পেজ। তপন স্যারের 100 নাম্বার পেজে গেলে দেখবা এই যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এখান থেকে দিব। তপন স্যারের 119 নাম্বার পেজে যাবা। 119 নাম্বার পেজে গেলে পাবা গাণিতিক সমস্যা, হ্যাঁ সাধারণ সমস্যা বলি, এটা হচ্ছে 119 নাম্বার পেজ। তো আমরা এগুলাই দিব, আমি শুধু পেজ নাম্বার আর প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটা তাহলে প্রথমে সবাই খাতায় নোট ডাউন করে ফেলো এগুলা, যে তোমার আশেপাশে খাতা থাকলে তোমরা নোট ডাউন করে ফেলো, কারণ হোমওয়ার্কগুলো নোট ডাউন করে ফেলতে হবে। প্রথমত আসি পেজ নাম্বার 81 পেজ। 81 পেজে আমাদের গাণিতিক উদাহরণ, এগুলো হচ্ছে গাণিতিক উদাহরণ। তোমাদের HW থাকবে 2.1, এগুলো হচ্ছে ম্যাথের নাম্বার 2.2, 2.3, 2.22 22 নাম্বারটা, 2.29 29 নাম্বারটা, এটা আমরা অলরেডি করাই দিছি, ওই যে ত্রিকোণমিতির সূত্র বলা ওইটা। এবার যাবা আমাদের 100 পেজ 100 নাম্বার পেজে। এগুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এর আমি বলি 1 নাম্বার এটা আসছিল রাজশাহী বোর্ডে যে কোনো একটা সালে আসছিল। 2 নাম্বার এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন। 10 নাম্বার ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, অ্যাডমিশন প্রশ্ন। দেখবে তোমরা সব পারবা, তোমাদের টেনশন নাই। মানে এখানে বুঝবে যে তুই আমরা যা পড়াইছি মুখে ঢাকা ভার্সিটি বুয়েট না বললো, আজকে ঢাকা ভার্সিটি বুয়েট সব চলে আসবে আমাদের। এরপরে 12 সব নিজে নিজে পারবা। 12 নাম্বার এটা হচ্ছে চুয়েটের প্রশ্ন, চুয়েটে কোনো এক বছর আসছিল। 15 নাম্বার জেনারেল প্রশ্ন,
16 নাম্বার ঢাকা ভার্সিটিতে আসছিল, আবার এটা ঢাকা বোর্ডেও আসছিল। এটা একবার ঢাকা ভার্সিটিতে আসছে, আবার ঢাকা বোর্ডেও আসছে। তারপর হচ্ছে 17 নাম্বার করবা এমসিকিউ, এরপর 28 নাম্বার এমসিকিউ, এরপর 35 নাম্বার এমসিকিউ। দেখো আমি যে নাম্বারগুলো বলতেছি এমসিকিউ সেগুলোর সাথে অন্যগুলো মিক্স করিও না। এটা করতেছি লোভ লাগতেছে ভাইয়া, ওটা একটু টাচ করে দেখি, না টাচ করা যাবে না, জ্বলছে যাবা, কারণ আমরা এখনো করাই নাই। কারণ আগুন কেমনে নিবাইতে হয় সেটা আমরা শিখেই নাই এখনো। যেগুলোতে আগুন নিবানো শিখেছি সেগুলো আমরা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, তো তোমার কাছে পানি কেমনে ডালতে হয় সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, তো আমাকে এই জিনিসটা মাথায় রেখে কাজ চালাইতে হয়। তাহলে 35, তাহলে আমার 35 গেল। এবার আসো 35 যাওয়ার পর, আচ্ছা 35 হচ্ছে এটা রাজশাহী ভার্সিটিতে একবার আসছিল, রাজশাহী বোর্ডে একবার আসছিল, ডিজে বোর্ডে একবার আসছিল। ডিজে বোর্ড মানে হচ্ছে দিনাজপুর বোর্ড, এটা একবার আসছিল। এরপর হচ্ছে 35 এর পরে 38 নাম্বার প্রশ্নটা করবা, আমাদের সিটং বোর্ডে আসছিল। 40 নাম্বারটা করবা বিবি বরিশাল বোর্ডে আসছিল। এরপর 49, 51, 52, 65টা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। 70 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। 71 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল সাস্ট। 73 অনেক জায়গায় আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। 87 দিনাজপুর বোর্ডে আসছিল। তারপর হচ্ছে 89, তারপর হচ্ছে 93 রাজশাহী বোর্ডে আসছিল। 100 নাম্বার পেজের গুলা এই এমসিকিউ গুলো করবা। হ্যাঁ, একটা করবা। এরপর হচ্ছে 119 নাম্বার পেজ। 119 নাম্বার পেজে গেলে পাবা এগুলো হচ্ছে আবার গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা, ওই বুঝো না সমস্যা, ওগুলো হচ্ছে উদাহরণ, আনসার দেওয়া আছে। এগুলো হচ্ছে সমস্যা, আনসার দেওয়া নাই, মানে প্রসেসটা দেওয়া নাই, কিন্তু আনসার কত হবে সেটা দেওয়া আছে। পাশে লেখা আছে উত্তর এত, কিন্তু প্রসেসটা দেওয়া নাই। এখানে প্রসেস সব করে দেওয়া আছে, তো এখানে তোমাকে করে করে উত্তর মিলাইতে হবে। এখানে হোমওয়ার্ক যেগুলো থাকবে এগুলো সবগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা এগুলো সব হোমে আসো, বাসায় আসো। তাহলে এখানে 1 নাম্বার করবা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারটা বুটেক্সে আসছিল, বুটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। 4 নাম্বার। এরপর 41 বুয়েটে আসছিল। 42 তাও বুয়েটে আসছিল। 46 এটা চুয়েটে আসছিল। তাহলে এগুলো হচ্ছে তোমরা বই থেকে করবা। এখন এই হোমওয়ার্ক গুলোর মধ্যে কোনোটা তোমাদের কোনো প্রবলেম, হ্যাঁ এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে আমার একদিনে করতে হবে না, আমার কথা হচ্ছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, আমাদের কমপ্লিট করে ফেললে তাহলে তোমরা আমি বুঝতে পারবো কোন জায়গায় প্রবলেম আছে। তোমরা এই ভিডিওর কমেন্টে আবার দিয়ে দিবা যে ভাইয়া এত নাম্বারের প্রবলেম, কিচ্ছু বলা লাগবে না। 81 পেজ এত নাম্বারের প্রবলেম, যদিও এত নাম্বারটা 81 পেজে না, শুরু 81 পেজ দিয়ে আমি বুঝে নিব। 81 পেজ এত নাম্বারের প্রবলেম, 100 পেজ এত নাম্বারের প্রবলেম, 119 পেজ এত নাম্বারের প্রবলেম কমেন্টে লিখে দিবা, আমি নেক্সট ক্লাস শুরু করার সময় বলে দিব, কোনো সমস্যা নেই। তাহলে বলো আজকে আর কারো কোনো প্রবলেম আছে কিনা। আর একজনে মেবি প্রশ্ন করছিল শুরুর প্রশ্নটা আবার বলার জন্য টাইম আসলে একটু কম, আর আমার একটু প্রবলেম হচ্ছে। তোমাকে আমি বলবো তুমি একটু প্রথম দিকে একটু আবার দেখিও, তাও যদি না বুঝো একটু আমাকে মেসেজ করে বইলো, আমি প্রয়োজনে নেক্সট ক্লাসের শুরুতে ঠিক সেম প্রবলেমটা আবার করাবো। এই বলো সবকিছু ক্লিয়ার কিনা। এই একজনে বলতে চ্যাপ্টার 1 পড়াবো কিনা। চ্যাপ্টার 1 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, মানে চ্যাপ্টার 1 হচ্ছে আসলে এখানে হচ্ছে বোঝার জিনিস কম, মুখস্থ করার জিনিস বেশি। আমি পড়াবো, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলোর মধ্যে অনেকের প্রবলেম হতে পারে। ম্যাথমেটিক্যাল টার্ম সারা বাকি জিনিসগুলো তোমাকে নিজে নিজে রিডিং করে ফেললে বুঝবা। তাও আমি পড়াবো, তবে এটা যেহেতু এখান থেকে সৃজনশীল হয় না, আমি সাধারণত কোচিংয়ে চ্যাপ্টার 1টা সবার লাস্টে পড়াই, মানে 2 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়ানোর পরে যাই আমি 1 নাম্বার চ্যাপ্টার পড়াই। হ্যাঁ, ইভেন গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে ফার্স্ট ইয়ারে পড়াই নেই, তাদেরকে পড়াইছি হচ্ছে এই যে আমাদের ইন্টার পরীক্ষার আগে দিয়ে পড়াই দিয়েছিলাম। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। দেখো বেসিক ক্লিয়ার না করলে ফিজিক্সে কিচ্ছু বুঝবা না, ফিজিক্স অনেক কঠিন মনে হবে যদি বেসিক ক্লিয়ার না করো। একজন বলতে হোমওয়ার্ক কোথায় দিব, ভাই যেহেতু হোমওয়ার্ক হোমে রেখো, তোমার বাসায় রেখে দিও, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দিলাম যাতে করে তোমরা কোন কোন জিনিসগুলো, আসলে অনেকের প্রবলেম হবে ভাইয়া আমি প্র্যাকটিস করতে চাচ্ছি বাট বুঝতেছি না যে কোনগুলো আমি করে ফেলছি কোনগুলো করি নাই, কারণ তোমরা এখনো সেই সামর্থ্য তোমাদের হয় নাই। তো ওই জন্য আমি বলেছি মানে এগুলো আমি আসলে তুমি চাইলে বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারবে। এখন আমি এগারলি রিকোয়েস্ট করবো প্লিজ এই জিনিসগুলো সলভ করো, তুমি নিজে নিজে করো, দেখবা তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটা অনেক কাজ দিবে। তবে হ্যাঁ এই সমস্যাগুলো হচ্ছে 1 নাম্বার ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত, এমন নয় শুধু আজকের ক্লাস,
1 নাম্বার ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত এগুলো করতে করতে আমরা সামনে গুণনে চলে যাব। গুণনে গেলে বাপরে বাপ প্রচুর ম্যাথ, তবে এক সেম কনসেপ্ট আমি সব ম্যাথ করাবো, মানে কনসেপ্ট একটা দিয়ে করাবো যাতে করে তোমাদের সমস্যা না হয়। তো এখন বলো আজকের ক্লাসে আর কোনো প্রবলেম আছে কি না? আজকের ক্লাসে কোনো প্রবলেম থাকলে বলো, না হয় আমি ক্লাস শেষ করে দিচ্ছি। একজন বলো রাগ করে নাই। আচ্ছা বলো, তুমি সবাই রাগ করছো? এই লাস্টে এইটা বলে চলে যাও সবাই যে রাগ করছো কি করো নাই। ক্লাস যদি ভালো লাগে রাগ করি নাই, ক্লাস যদি ভালো না লাগে রাগ করছি। যদিও তোমরা টিউনটা তো দিতে পারবো না, রাগ করছি তোমরা জাস্ট লিখলে আমি বুঝে নিব টিউনটা। আচ্ছা তাহলে আমরা যদিও 1 ঘন্টার ক্লাস অনেকক্ষণ নিয়ে নিছি, যদি আমার এতক্ষণ নেওয়ার ইচ্ছে ছিল না, বাট নিয়ে নিছি। তো যদি কোনো চেষ্টা করছি সব কিছু গুছানোর জন্য, যদি একটু অসুস্থ তাও হ্যাঁ মোটামুটি ট্রাই করছি সব কিছু প্রপারলি মেনটেন করার, কতটুকু পারছি জানি না। তো আমাদের অন্যান্য এরপরে থেকে ক্লাসগুলো সবগুলো আমাদের শিডিউল অনুযায়ী হবে, তোমাদের কোনো টেনশন নাই। তো আমি বলবো যতগুলো হোমওয়ার্ক দিছি এগুলো একটু প্রপারলি মেনটেন করিও। আর আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।